ও চিন্তক জনাব রেজাউল করিম রনি। জনাব রেজাউল করিম রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। রেজাউল করিম রনি, আপনি আমাদের শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি একটু পরে এসে বসেছেন সেজন্য হয়তো আপনার মাইকটা চেক করা হয়নি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে রনি? রনি বোধহয় আমাদের শুনতে পাচ্ছে না। রনি ছাড়া আমাদের সাথে আরো থাকছেন, কথা শুনতে পাচ্ছেন না? ছাত্র শিবির সে সেক্রেটারি, রনিবের কথা শুনতে পাচ্ছে না। ছাত্র শিবির সেক্রেটারি ওয়ান টু জনাব। থ্রি হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, খালেদ ভাই কেমন আছেন? জি, আপনি একটু দেরি করে আসছেন বলে এই পুরোটা এরকম ঝামেলা লাগছে রনি, বুঝছেন? আরো 10 মিনিট আগে এসে বসলে না, ভালো আমি তো হইতো, আমরা ওয়েট করতেছিলাম আপনার জন্য। দ্যাটস ওয়াই একটু আমি ঝামেলা আরেকটা লাগছে। হ্যাঁ, ওকে, সেই আমি জন্য আরেকটা শুভেচ্ছা ও শোতে ছিলাম স্বাগত। তো সেই জন্য শুভেচ্ছা ও হ্যাঁ, বের স্বাগত হয়ে আপনার সময়ের জন্য। হ্যাঁ, জি জি জি। আচ্ছা, আমাদের সঙ্গে আরো থাকতেছেন জনাব ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম। জনাব নুরুল ইসলাম সাদ্দাম, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনাকে শুভেচ্ছা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ধন্যবাদ আপনাকে ভাই। জনাব জনাব নুরুল ইসলাম সাদ্দাম, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং আপনাকে শুভেচ্ছা ও স্বাগত। আচ্ছা, প্রথমে আমি একটু জনাব নুরুল ইসলাম সাদ্দাম আপনার কাছে একটু যেতে চাই। আপনি জানেন যে এই সরকারের বর্তমান উপদেষ্টা জনাব মাহফুজ আলম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। সেইখানে তিনি কি বলেছেন সেটা আপনি জানেন। আমি আপনার কথাটা বলি। আপনি সেইখানে, যদিও তিনি জামায়াতের বা শিবিরের কোনো নেতার নাম বলেননি, দলটির নামও বলেননি, তিনি শুধু ৭১-এর যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে বলেছেন, পাকিস্তান পন্থা বাদ দিতে বলেছেন। তিনি রাজাকার শব্দটিও ব্যবহার করেননি। কিন্তু উপদেষ্টা মাহফুজের বক্তব্যের সমালোচনা আপনি করেছেন। আপনার প্রতিক্রিয়া দেখানোর কারণ কি? আপনার সমালোচনার ভাষা এরকম ছিল যে আপনি বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন। কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন এটা তার জন্য মানায় না। জনাব নুরুল ইসলাম সাদ্দাম। জি, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খালিদ ভাই। বিষয়টি আপনি দুইটা স্ট্যাটাস মূলত মাহফুজ আলম দিয়েছিল। প্রথম স্ট্যাটাসের পরে তিনি যেটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটি আবার 5 মিনিটের মাথায় তিনি এটা ডিলিট করেছিলেন। ওইখানে তিনি কিছু হুমকি বা হচ্ছে স্পেসিফিক সংগঠনের নাম, মানে ইসলামী ছাত্র শিবিরের নাম তিনি মেনশন করেছিলেন। ওই প্রেক্ষাপটেই মূলত কথাটা বলা। আর তিনি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করা, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে বিশেষ করে আমাদের যে চাহিদাগুলো ছিল, আওয়ামী ফ্যাসিবাদের গণহত্যার বিচারের দাবিতে তিনি সরব থাকবেন, সামগ্রিক এই বিষয়গুলো না করে বিভিন্ন সময় তিনি আমরা লক্ষ্য করেছি এই জাতীয় বিতর্কগুলো তিনি তৈরি করার চেষ্টা করেন। তার মধ্যে যেটা তিনি করেছেন, রাজাকার শব্দটা উল্লেখ করেছেন তিনি, এবং পাকিস্তান পন্থার কথা তিনি বলেছেন। স্পেসিফিক ভাবে তিনি ইন্টেনশনালি, আমি কথাটা বলেছি, তিনি ইন্টেনশনালি এই কথাগুলো বলেছেন। এবং তার শপথের সময় তিনি যে বাক্যগুলো উচ্চারণ করেছিলেন তার মধ্যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি কোনো ধরনের আইনের ভায়োলেশন বা অন্য কোনো কথাগুলো বলতে পারেন না। ওই প্রেক্ষাপটেই মূলত কথাগুলো আসছে। আর মূলত স্পেসিফিক যে কারণে করা হয়েছে বা তাকে মেনশন করা হয়েছে তিনি শপথের ভায়োলেশন করেছেন, এটা হচ্ছে তার দ্বিতীয় পোস্টের উপর ভিত্তি করে, যেটি সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন, এটা চাওয়ার হয়েছে এবং ব্যাপক সমালোচনার মুখোমুখিও তিনি হয়েছে। আমি যেহেতু তিনি দ্বিতীয় পোস্টটা প্রত্যাহার করেছেন, সেহেতু আমি প্রথম পোস্ট ধরে একটু জানতে চাই যে আপনারা কি আসলেই মানে মনে করেন যে জাতীয় সঙ্গীত গাওয়া উচিত না, জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া উচিত? আপনারা কি আসলেই মনে করেন যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে গেলে আপনাদের স্লোগান দিতে হবে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই? আপনারা কি আসলেই মনে করেন যে অধ্যাপক গোলাম আজম তিনি 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 পাকিস্তান পন্থায় ছিলেন না 1971 সালে? আপনারা কি আসলেই মনে করেন এই কথাটা? মানে, এবং আমি একটু প্রশ্নটা খোলাসা করি। আমাদের সাথে চিন্তক এবং সম্পাদক জনাব রেজাউল করিম রনি আছেন। জনাব রেজাউল করিম রনি বহুদিন ধরে এই বিষয়টা আসলে অ্যাড্রেস করছেন। আমরা তার ভাষ্যটা আমরা একটু শুনবো, তিনি এটা তার মতো করে বলেন। এখন তিনি যেহেতু ফিলোসোফার এবং আমি কি বলবো যে চিন্তকরা তো আলাদা করে বলেন, আমি একটু মাঠের লোক হিসেবে আপনার কাছে আমরা একটু জানতে চাইছি, মানে আপনার
চিন্তাটা আসলে কি এখানে? আমরা এমনিতে শুনে থাকি যে ইসলামী ছাত্র শিবির আসলে 1971 পরেই যারা ইসলামী ছাত্র শিবির করতেছেন তারা 1971 আগে কারো জন্ম হয় নাই, তারা আসলে 71 বাংলাদেশ এসব বাস্তবতাগুলি ধারণ করেন। কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে যখন এইসব স্লোগান অন্য কারণে দেখা যায় এবং মাহফুজের প্রতি, উপদেষ্টা মাহফুজের প্রতি বড় আক্রোশটা দেখা যায় একটা কারণে, যে তিনি বারবার জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলেন, তার রোলটা ক্লিয়ার করার কথা বলেন, তখন তিনি সকলের শত্রুতে পরিণত হন। এই ব্যাপারটা এরকম কেন জনাব সাদ্দাম, আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। আমার আমার বক্তব্যে তার প্রতি খুব বেশি ক্ষোভ প্রকাশ করেছি বিষয়টা এরকম তো না। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমি বলেছি তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা ঠিক বলেননি। আমাকে বলেছেন না জামাতকে বলেছেন না বিএনপি কে বলেছেন সেটা আমার কোনো প্রশ্ন ছিল না বা অনুষঙ্গের কারণও ছিল না। তিনি পাকিস্তান পন্থার কথা বলেছেন, আবার তিনি রাজাকারের কথাগুলো বলেছেন। এই শব্দগুলো তো রাজনীতিবিদদের বা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক প্ল্যাটফর্মে বলাটাই শোভনীয়, এটা আমি মনে করেছি। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতের বিষয়টা তো আসছে ওনার স্ট্যাটাসের পরে গিয়ে, যে বিষয়টা ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল কয়েকটি ছাত্র সংগঠনের কিছু কর্মীরা আমরা দেখেছি জাতীয় সঙ্গীত সমস্যার উচ্চারণ করেছে। বিষয়টা সম্বন্ধে আমি অতটা অবগত ছিলাম না। আমি পরবর্তীতে দেখলাম যে কি কারণে এই ক্ষোভটা তারা দেখিয়েছে। এখানে নাকি এনসিপির বক্তব্য বা হচ্ছে বিশেষ করে বাকশাসের যারা একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য ছিল যে ওইখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে। বাধাটা প্রদান করলো কি? সেখানে ভিডিও ফুটেজ তো রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, তাদের নামগুলো খোলাসা করা উচিত। এখানে ইন্টেনশনালি মেনশন করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে, আর ইসলামী ছাত্র শিবিরের তো কেউ সেখানে ছিল না। সুতরাং জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের যখন জাতীয় সঙ্গীতকে, জনাব সাদ্দাম আপনি নিশ্চয়ই দেখেছেন যে জাতীয় ওইখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ঘোষণায় উল্লাস প্রকাশ করতে গিয়ে এবং উল্লাসের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল, এই জাতীয় সঙ্গীত গাওয়াটা বন্ধ করা হচ্ছে, চাপ দিয়ে এটাকে বাদও করা হচ্ছে। এবং আমরা কিন্তু আগেও দেখেছি জামায়াতের যে সাবেক আমির জনাব গোলাম আজমের ছেলে, তিনি কিন্তু এই জাতীয় সঙ্গীত বাতিল করার কথা বলেছেন শিবিরের পক্ষ থেকে। এবং জামায়াতের আমিরের যে ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জনাব আজমি, তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের ব্যাপারেও একটু আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাই। যে তিনি বলেছেন যে, কিন্তু আমরা তো আসলে সাক্ষ্য প্রমাণই দেখছি যে তিনি আসলে বাংলাদেশের পক্ষেই ছিলেন না, তার পন্থাটাই পাকিস্তান পন্থা ছিল। আপনি পত্রিকা দেখলেও দেখবেন, সবকিছুর ক্ষেত্রেই দেখবেন, যেটার ক্ষেত্রে তো তিনি কখনো এটা অস্বীকার করেনও নাই যে তিনি যে পাকিস্তান পন্থার লোক ছিলেন। এটা তার পার্সোনাল ওপিনিয়ন এবং জামাত ইসলাম ব্যাপারে ক্লিয়ার করেছে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেউ ছিলেন না। এই কারণে তার ব্যক্তিগত মতামতের ব্যাপারে আমার কোনো বক্তব্য দেওয়াটা শোভনীয় নয়। জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। ওই সময় ঘটনাটা একটু আমি যদি জেদ ধরি, আমি যতটুকু দেখতে পেয়েছি অনলাইনে বা শুনতে পেয়েছি, এখানে উপস্থিত যারা ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম না, সেখানে আজান হচ্ছিল সম্ভবত, ওইখানে যারা হুজুর যারা ছিল কয়েকজন এটার ব্যাপারে বলেছে যে এটা একটা এখন থামাতে হবে, অথবা আরো কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা ভিডিও ফুটেজ রয়েছে, সেখান থেকে তদন্ত করতে হবে। জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, যেহেতু বাংলাদেশ এটা তার সংবিধানে জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে ইনক্লুড করা হয়েছে, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে ওন করি। সুতরাং জাতীয় সঙ্গীত যতদিন তার সংবিধানে রয়েছে এ ব্যাপারে নেগেটিভ মন্তব্য করা আমাদের জন্য শোভনীয় নয়, এটা প্রয়োজনও আমরা মনে করি না ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতটা নিয়ে যেহেতু দীর্ঘদিনের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন মতের কথাগুলো রয়েছে, 1905 সালের প্রেক্ষাপটে একটা প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছে। এই জাতীয় সঙ্গীতের বিতর্গত মানে এর সুর ধার করা বা নানান ধরনের কথা এখানে রয়েছে। সেই বিষয়গুলোতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি প্রয়োজন মনে করে এই রাষ্ট্র, তাহলে রাষ্ট্রের এটা দায়িত্ব যে জনসাধারণের সেন্টিমেন্ট যাচাই বাছাই করে এই জাতীয় সঙ্গীত যেহেতু সবাইকে ওন করতে হবে, একটা জাতীয় সঙ্গীত একটা ইউনিটি তৈরি করে। কার কার কথা জানা আছে ইসলামী ছাত্র শিবির বাদে যারা জাতীয় সঙ্গীত ওন করতেছেন এই সময় হিসাবে, মানে দল হিসাবে? ইসলামী ছাত্র শিবির ওন করছে না এটা তো আমি বলি নাই। ইসলামী ছাত্র শিবির যেহেতু এটা সংবিধানে রয়েছে অবশ্যই আমরা ওন করবো। বাংলাদেশের সংবিধান ওন করছি, সার্বভৌমত্বকে ওন করছি। আমি ফেসবুকে দেখতে পাচ্ছি বা বিভিন্ন লেখালেখি অনেক আগে থেকেই চলছে জাতীয় সঙ্গীত সংক্রান্ত বিষয়। সুতরাং জাতীয় সঙ্গীতের ব্যাপারগুলো নিয়ে যারা, আমার মনে হয় যে এই ব্যাপারটা জনাব সাদ্দাম আপনার বক্তব্য পরিষ্কার। আপনি মনে করেন যদি জাতীয় সঙ্গীত নিয়ে কারো কোনো আপত্তি থাকে, সেই আপত্তি যদি জনগণের আপত্তি হয় সেটা যাচাই বাছাই করে এটা পরিবর্তন করাই যেতে পারে, বা এটা পরিবর্তন করলেও কোনো অসুবিধা নাই, সেটা আমি পরিষ্কার। আমি একটু জনাব মাহফুজের বক্তব্যে একটু ফিরে আসবো, তার আগে আমি একটু জনাব রনির সাহায্য চাই। জনাব রনির কাছে আমি যেতেও চাই, কিন্তু আমি শুধু এইটা একটু একটা নোকতা একটু দিয়ে রাখি। এই গোলাম আজমের বাংলায় এই স্লোগানটা শাহবাগে কারা দিল? আপনারা দিয়েছেন?
জনসাদ্দাম, যেটাতে না এনসিপি বলছে যে যারা এই স্লোগান দিয়েছে তাদের তাদের দায় দায়িত্বই সংশ্লিষ্ট পক্ষটিকে বহন করতে হবে। এই স্লোগানটা কারা দিল, মানে আপনারা আপনারা দিয়েছেন? প্রথমত হচ্ছে কোন ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেয়া ইসলামী ছাত্র শিবির তার কোন প্রোগ্রামে কোন মিছিলে দিয়েছে এরকম কোন প্রমাণ আপনি দেখতে পারবেন না। আমরা কোনো ব্যক্তির পূজায় বিশ্বাস করি না। দ্বিতীয়ত হচ্ছে এই বাংলা অধ্যাপক গোলাম আজমের কি শেখ মুজিবের কি জিয়াউর রহমানের, আমরা মনে করি এই বাংলাটা হচ্ছে বাংলার আপামর সাধারণ মানুষের, যারা এখানে জন্মগ্রহণ করেছে, দেশের পক্ষে কাজ করছে, দেশের সার্বভৌমত্বকে যারা অনুসরণ করে, তারাই হচ্ছে এই বাংলার মানুষগুলো। সুতরাং কোন স্পেসিফিক মানুষের বাংলা বা স্পেসিফিক ভাবে এই স্লোগানগুলোতে আমরা ধারণ করি না, বিশ্বাস করি না। দ্বিতীয়ত হচ্ছে জামাতে ইসলামীর ওইখানে যারা ওইখানে তো আপামর ছাত্র জনতা সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। যেহেতু গোলাম আজম তিনি এই দেশের স্বীকৃত নাগরিক, রাষ্ট্র কর্তৃক তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে, তিনি বাংলাদেশের নাগরিক, সুতরাং তিনি জামাত ইসলামীর আমির ছিলেন। জামাত ইসলামীর যারা ওইখানে উপস্থিত ছিলেন তাদের কেউ আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিতে পারে। জামাতের কোনো আপনি বলছেন যে ব্যক্তির নাম ধরে কোন স্লোগান জামায়াত শিবির এরা দেয় না, আবার বলছেন আবেগের বশবর্তী হয়ে দিতে পারে। এটা কে দিয়েছে, মানে আপনার কি জানা আছে? না, আমার জানা নেই। আপনারা পার্টির মধ্যে এটা নিয়ে কথা বলেছেন যে এরকম একটা স্লোগান কে দিল, ওই মুহূর্তে এই স্লোগানটা দেওয়ারই বা দরকার কি ছিল? আমি ছাত্র শিবিরের পক্ষ থেকে দেয়া হয়নি এবং আমি সেখানে পার্সোনালি উপস্থিত ছিলাম না। যতটুকু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, কে দিয়েছে এই ব্যাপারে কোনো তথ্য আমরা পাইনি। ওকে, আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, জনাব মাহফুজকে সাইবার জগতে যে আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে, যে আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে এবং মুখে আনা যায় না এরকম গালাগালি যেগুলি করা হচ্ছে, সেগুলির ব্যাপারে আপনার কোনো ধারণা আছে যে এগুলি আসলে কারা করছেন? সেই ব্যাপারে প্রশ্নটার উত্তরটা পরে আপনি নিশ্চয়ই দিবেন। আমরা একটু জনাব রনি আপনার কাছে একটু যেতে চাই যে রনি, আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি নিশ্চয়ই জনাব মাহফুজের স্ট্যাটাস এবার শুধু না, জনাব মাহফুজ শুরু থেকেই যে অবস্থানটিতে আছেন, আমার কাছে মোরলেস মাহফুজকে একই স্ট্যাটাসের মনে হয় যে উনি ৭১ সালে জামায়াতের ভূমিকা নিয়ে একটি স্পষ্ট অবস্থান চান এবং তিনি মনে করেন যে তাদেরকে এটা ক্ষমা চাইতে হবে। এবং এই ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা তিনি যখন তুললেন তখন আমরা তাকে সাইবার স্পেসে অসম্ভব প্রতিকূলতার সম্মুখীন হতে দেখলাম। এমনকি তিনি তার নিজ দল এনসিপির মধ্যেও আসলে এর মধ্যে থেকে আমি যতটুকু বুঝি যে তিনি অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই জায়গাটার ক্ষেত্রে জনাব মাহফুজ কি এনসিপি থেকে আলাদা, নাকি এনসিপির একটা বড় অংশ মাহফুজ সাহেবের কথার সমর্থন করেন? এবং জামায়াতে ইসলামী কেন এইটাতে, আমি যদি বলি জামায়াতে ইসলামীর সমর্থকরা কেন এটাতে এত ব্যাপক প্রতিক্রিয়া দেখালো, এমনকি আপনি গরু টরু জব করা টরার কথাও নিশ্চয়ই জানেন। রনি, আপনার হিসাবটা একটু আমরা শুনতে চাই। ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন, সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, প্রথম কথা হলো যে এখানে মাহফুজ যে রাজনীতিটার কথা বলছেন সেটার ক্ষেত্রে জামাত যে রিয়াকশনটা দিচ্ছে এটা নতুন কিছু না, এটাতে অবাক হওয়ারও কিছু নাই। আর মাহফুজের যে পলিটিক্যাল স্ট্যান্ডটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব জরুরি। এটা মাহফুজের ব্যাপারে আমার অনেক ক্রিটিক আছে, তার অনেক বিষয়ের সাথে আমার দ্বিমত আছে, কিন্তু এখানে বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি আপনার লাগবে। এখন মধ্যপন্থার রাজনীতি বিকাশের জন্য যেই ধরনের পজিশন দরকার, আপনি দেখেন ভারতের কারণে এখানে ভারত সমস্ত সময় সবসময় হাসিনাকে একমাত্র তাদের প্রতিনিধি বা হাসিনা নির্ভর যে একটা নীতি, তার কারণে এখানে ভোটাধিকার বঞ্চিত ছিল এবং এখানে গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে হাসিনা এবং ভারত উভয়ের ব্যাপারে একটা ধরনের রায় হয়েছে। তো রায় হয়েছে এর মানে এই না যে আপনি এখন পাকিস্তান পন্থার রাজনীতি করবেন, এটা তো হইতেই পারে না, কোনোভাবেই হইতে পারে না এটা। এবং আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। আপনি যখন ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থেকে রাজনীতিরা ফ্রেম করতে চান, তখন আপনাকে বারবার করতে হয় কি, আপনি প্রো স্টেট এন্টি ন্যাশনাল পলিটিক্স করেন। যেমন ধরেন এই অভ্যুত্থানের পরে সর্বপ্রথম সেনাপ্রধান কথা বললো কার সাথে? জামাতের আমিরকে ডাক দিল। এবং অভ্যুত্থানের পরে এমন একটা ভাইব তৈরি হলো যে জামাত দেশ চালাচ্ছে, সমস্ত জায়গায় জামাতের লোক প্রায়োরিটি পাচ্ছে। এটা সত্য মিথ্যা যাই হোক, এমন একটা ভাইব দেখলাম যে জামাতময় একটা বাংলাদেশ। জামাত হঠাৎ করে এত বড় সংগঠন হয়ে গেল যে চারদিকে জামাত, এবং আপনার আওয়ামী লীগের প্রচুর লোক জামাতে ভেরার জন্য ধরেন লাইন দিল। তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আপনার বাংলাদেশে যে ধরনের রাজনীতিটা বিকশিত হওয়া দরকার সেটা হারাই যাচ্ছিল। আপনার এখানে রিঅ্যাকশনারি পলিটিক্স করার তো কোনো সুযোগ নাই। এখানে ক্যাডার ভিত্তিক রাজনীতি, এখানে চেতনা ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে। তো অভ্যুত্থানের স্পিরিটের সাথে যদি ভারতপন্থী রাজনীতি না যায়, তাহলে পাকিস্তানপন্থী রাজনীতি যায় কিভাবে?
সেটা তো যাইতে পারে না। তাহলে অভ্যুত্থানের পরে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আপনার এখানে একটা বাংলাদেশ পন্থা নির্মাণ করতে হবে, স্পিরিট অফ দ্য নেশন আপনার কি বলে যে আবিষ্কার করতে হবে, পুনরাবিষ্কার করতে হবে। সেটা আবিষ্কার করার জন্য যেই ধরনের বয়ান ন্যারেশন তৈরি করা দরকার সেটা অবশ্যই বাংলাদেশ পন্থা হইতে হবে। এখন বাংলাদেশ পন্থার একমাত্র এজেন্ট ধরেন বিএনপি, এটা তো হইতে পারে না। হ্যাঁ, বিএনপি কে আপনি বাংলাদেশ পন্থার সমস্ত দায় দায়িত্ব দিয়ে দিবেন, আর কেউ এখানে কাজ করতে পারবে না, বা আর কেউ এটার আলোকে রাজনীতি করবে না, এমন তো না। হ্যাঁ, আমি যেটা যতদূর মানে বুঝি, জনাব মাহফুজ আলম যেটা চেষ্টা করেছেন সেটা হলো যে এখানে উনার অন্যান্য আগে পরের উনার যে পলিটিক্যাল ডিসকোর্স সেগুলো যদি আপনি খেয়াল করেন দেখবেন যে বরাবরই সে একটা বাংলাদেশ পন্থা বিকাশের কথা বলে। এখন বাংলাদেশ পন্থা বিকাশের জন্য আপনাকে এই ধরনের রিয়েকশনারি পলিটিক্স বাদ দিতে পারতে হবে। হ্যাঁ, ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী, কোনো পন্থী না। জনাব রনি, একটু বোঝার জন্য আপনাকে আমরা একটু অর্ধেক দেখতে পাচ্ছি, আপনি যদি আপনার ডানে একটু সরে আসেন তাহলে হ্যাঁ এটা ঠিক আছে। আপনি আমাকে একটু বলেন তো, মানে যে মধ্যপন্থার রাজনীতির কথা আপনি বলছিলেন, যে বাংলাদেশপন্থী রাজনীতি, আপনি কি মনে করেন জামায়াতে ইসলামী এই রাজনীতির পক্ষে অন্তরায়? কারণ বাংলাদেশ পন্থা তো জামায়াতও নিতে পারে, জামায়াতের অসুবিধা কি বাংলাদেশ পন্থা নিতে? মানে ৭১ সালে অবস্থান যাই হোক না কেন, কিন্তু মাহফুজকে আক্রমণ, মানে অন্যর দিক দিয়ে না, মাহফুজের এই আক্রমণ শুধু এটা আজকে এইবার না, কিন্তু মাহফুজ যখনই এই জাতীয় কথা বলতে গেছেন তাকে কিন্তু সজ্ঞানে বা অজ্ঞানে এই আক্রমণের শিকার তাকে হতেই হয়েছে। এইটার কারণটা কি আসলে? জামায়াতের কি প্রবলেম একটা মধ্যপন্থা বা একটা বাংলাদেশ পন্থা নিলে? মধ্যপন্থা বাংলাদেশ পন্থা জামাত তো নিতে পারতেছে না। প্রবলেম তো আছেই। প্রবলেম নিতে পারতেছে না কেন? নিতে পারতেছে না হলো যে তার যে পলিটিক্যাল ন্যারেশন, সেই ন্যারেশনের মধ্যে সে তো ইসলামী পলিটিক্স করে। ইসলামী পলিটিক্স মানে ইসলামের সে যে বয়ানটা নির্মাণ করছে সেই বয়ানের সাথে তো বাংলাদেশ পন্থা যায় না। হ্যাঁ, তাকে তো ওই রাজনীতি করতে, আবার সে বাংলাদেশ পন্থার বিরোধী এটাও সে বলতে পারবে না। তো ফলে তাকে তো হোলসেল ওই জায়গায় আপনার ধরেন এটা মধ্যপন্থী রাজনীতি সে করতে পারে না। সেটা তার দিক থেকে ঠিকই আছে, কিন্তু সে যেটা করে তার পলিটিক্যাল প্রবলেম যেটা, যে কারণে জামাত মনে হয় যে যখন 10 কদম আগায়, আবার সকালে 10 কদম আগায়, বিকালে 20 কদম পিছায় যায়, এটা মনে হয়। অভ্যুত্থানের পরে এটা ভালোভাবে দেখা যাচ্ছে। কারণ হলো সে সবসময় একটা প্রো ইস্টাবলিশমেন্ট রাজনীতি করে। যেমন ধরেন দেখেন, এই যে সমন্বয়কদের মধ্যে দেখবেন যে অনেককে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, এবং পরে তারা সমন্বয় পরে এখন ছাত্র শিবির আকারে হাজির হচ্ছে। হ্যাঁ, এবং প্রশাসনে আপনি দেখেন প্রচুর লোক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে ছিল, এখন তারা বিএনপি জামাত হিসেবে হাজির হচ্ছে, বিএনপি কম জামাতি বেশি হিসেবে হাজির হচ্ছে। এর ফলে প্রফেশনাল যে লোকটা সে কিন্তু ডিপ্রাইভ হচ্ছে, যে আচ্ছা ওই আমলে আমি বঞ্চিত, এখনো আমি বঞ্চিত। তো আমি বলতেছি যে পলিটিক্যালি একটা ট্রান্সপারেন্সি এইটার একটা গুরুত্ব আছে। আপনি এখন ফ্যাসিবাদ তো আপনার ধরেন শুধুমাত্র শেখ হাসিনার ক্ষমতা কাঠামো এটার কারণেই আপনার বিকশিত হইতে পারছে তা তো না। এটা তো ব্যক্তি চরিত্রের ব্যাপার। আপনি যখন আপনার পজিশনের সাথে কম্প্রোমাইজ করেন তখন তো ফ্যাসিবাদকে আপনি ফ্যাসিলিটেট করলেন। সেটা আপনি নিজের যে সুবিধার জন্যই করেন। হ্যাঁ, আপনার জীবনের ঝুঁকি ছিল, এটা জানেন, এটা সবার জন্যই ছিল জীবনের ঝুঁকি। কিন্তু তাই বললে আপনি যখন আপনার আত্মপরিচয়ের সাথে কম্প্রোমাইজ করেন তাহলে তো আপনি মোরালি অনেক নিচে নেমে গেলেন, আপনি তো এক ধরনের কম্প্রোমাইজ করলেন। এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। আপনি আগে যে প্রশ্নটা করলেন, হ্যাঁ, মাহফুজকে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে কেন? গালিগালাজ করা হচ্ছে এই কারণে, তারা মনে করছিল মাহফুজও হয়তো জামাতের প্রতি সিম্পেথাইজ হবে, অথবা যেহেতু তারা একসাথে আন্দোলন করছে এবং শিবিরের অনেক লোক, মানে অনেক কর্মী, হ্যাঁ, তাদের সাথে ছিল এবং একসাথে একটা সম্পর্ক আছে, সেখানে মাহফুজ তাদের রাজনীতিকে রক্ষা করার জন্য বা তাদের রাজনীতিকে বিপদে ফেলে এরকম কোনো পজিশন নিতে পারে না। এটা হলো সম্পর্কের জায়গা থেকে তারা চিন্তা করছে। কিন্তু সমস্ত সম্পর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনীতি। এনসিপি কে যদি একটা রাজনীতি করতে হয়, হ্যাঁ, আপনি যেটা বললেন যে এনসিপিতে মাহফুজ মানে এইটা যদি বিরোধ করেন যে এনসিপিতে মাহফুজের অবস্থানটা আসলে কি, মানে মাহফুজের পথে আমি একটা কমেন্ট করি আজকে, এনসিপি পলিটিক্স যদি দাঁড়াইতে হয় মাহফুজের লাইনেই দাঁড়াইতে হবে। মাহফুজের লাইন যদি তারা ফলো করতে না পারে এনসিপির কোনো ভবিষ্যৎ নেই। কারণ এনসিপির মধ্যে এরকম কিছু লোকজন আছে যারা এই 5 বছর চাই, 10 বছর চাই, হ্যাঁ, এবং একটা অনলাইনে এক ধরনের আপনার ফ্যানাটিক প্রবণতা তৈরি করা, এবং এখানে খায়া না খায়া মধ্যপন্থার বিরোধিতা করে এটা কাউন্টার ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং না সংস্কার না নির্বাচন, মাঝখান থেকে যেইভাবে একটা নন পলিটিক্যাল
এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ আছে, এরকম একটা রাইখা দেওয়ার একটা প্রক্রিয়া রনি, আছে আপনার কাছে কি একটা অংশে। রনি, আপনার কাছে কি মনে হয় যে এনসিপির যে অবস্থানের কথা আপনি বললেন, সেই অবস্থানটাই কি এনসিপির ভিতরগতভাবে শক্তিশালী, নাকি যারা মাহফুজের মতো আসলেই একটা মধ্যপন্থা চায় সেই অংশটা শক্তিশালী? কারা আসলে এনসিপির এখন ডমিনেন্ট ফোর্স? রাইট, এনসিপিতে যারা পলিটিক্স চায়, যারা মনে করে যে রিয়েলি বাংলাদেশের মানুষকে তাদের লাগবে, বাংলাদেশের মানুষের সাথে নিয়ে একটা রাজনীতি নির্মাণ করতে হবে, সেই অংশটা মাহফুজের সাথে আছে। এবং সেটা শক্তিশালী কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেটা একটা বড় অংশ। আর যারা মনে করে প্রো এস্টাবলিশমেন্টের সাথে থাকবে, ক্ষমতার মধ্যে থেকে ছলে বলে কৌশলে নিজেদের বিকশিত করবে, হ্যাঁ, আপনার গাছেরটাও খাবে তলেরটাও কোরাবে, এই অংশ যারা আছে তারা তো একটা আছেই। তারা ধরেন সবসময় মধ্যপন্থার বিরোধিতা করবে, তারা বলবে যে ভোট দিয়ে কোনোদিন গণতন্ত্র হয় না, হ্যাঁ, নির্বাচনের মাধ্যমে নাকি স্বৈরতন্ত্র আসে, এইসব বয়ান তারা দিবে। এবং এদের মধ্যে কতগুলো বুদ্ধিজীবী আছে, স্বঘোষিত দার্শনিক আছে, তাদেরকে নিয়ে তারা পাড়া মহল্লায় ঘুরবে ফিরবে, ডুগডুগি দিয়ে গান বাজাবে, হ্যাঁ, তারপরে হইলো আপনার, হ্যাঁ, তারা গণতন্ত্র কায়েম করবে জনগণকে বাদ দিয়ে। তারা জনগণের ভালো মন্দটা ঠিক করে দিবে, এইটা একটা অংশ আছে। আরেকটা অংশ আছে যে তারা মনে করে নিজেরা জনগণের কাছে যাবে, সময় লাগুক, হ্যাঁ, আজকে না হোক কালকে হোক 10 বছর পরে হোক, তারা একটা রাজনীতি এখানে নির্মাণ করার চেষ্টা করবে, করে রিয়েলি তারা একটা পলিটিক্যাল ফোর্স হিসাবে আসবে। সেইটার জন্য তারা এখানে, হ্যাঁ, এই জন্য আমরা বলছি এখানে পলিটিক্সটা কি হবে, বিএনপি, জামাত এবং এনসিপি, এখানে একটা মূল প্রবলেম কি হচ্ছে, অভ্যুত্থানের পরে বাংলাদেশে দেখেন যারা মনে করছিল যে রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে, তারা ভুল করছে। জনাব রনি, একটা সেকেন্ড, আপনি আসলে অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের দর্শকদেরকে একটু একটু আপনি এটা হজম করার সময় দেন, আমরা আবার আপনার কাছে আসবো। যে আপনি আসলে এনসিপির ভেতরগত অংশের কথা বলেছেন, আমি প্রশ্নটা করে রাখি। আমরা কিন্তু এখন বর্তমানে এনসিপির আহ্বায়ক হিসেবে নাহিদকে দেখি। জনাব মাহফুজ এখনো এনসিপিতে জয়েন করেন নাই, হইতে পারে যে তিনি যদি তো সরকারি পদ ছেড়ে দেন তিনি এনসিপিতে জয়েন করতেও পারেন। এনসিপিতে আরও আছেন প্রধান নেতাদের মধ্যে হাসনাত, সার্জিস, তারপরে এদের মধ্যে আপনি কাউকে মনে করেন কিনা, আপনি যদি প্রশ্নটা অ্যাড্রেস করতে চান তাহলে একটু অ্যাড্রেস করেন, মানুষ হিসাবে বললে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে এটার মধ্যে আসলে নেতৃত্বের জায়গা থেকে কে আসলে পথ দেখাবেন, মানে নাসিরউদ্দিন পাটোয়ারিরা, নাহিদরা, সার্জিসরা, নাকি হাসনাতরা, নাকি কেন্দ্রীয়ভাবে অন্য কোনো জায়গা থেকে, সেটাও যদি আমাদের একটু বলতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো। আমরা একটু আবার আপনি যেসব বিষয়ে কথা বলেছেন সেগুলি একটু জনাব নুরুল ইসলাম সাদ্দামের কাছে শুনে আসি। জনাব নুরুল ইসলাম সাদ্দাম, আমি শুধু জনাব রনির একটি কথাই আপনার দৃষ্টিতে আনতে চাই, সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ পন্থার রাজনীতি করা এত সহজ না। তিনি বলেছেন সম্ভবই না, আমি যদি এটাকে প্যারাফ্রেজ করি যে এটা তো সম্ভব না। এবং আপনার মানে জামায়াতে ইসলামী সবসময় প্রো এস্টাবলিশমেন্ট একটা অবস্থান নেয়। তিনি ইচ্ছা করলে অনেক উদাহরণ দিতে পারতেন, অনেক উদাহরণ আমিও দিতে পারতাম, আপনি সেগুলি জানেন, সেজন্য আর কথা বাড়ালাম না, আপনার মন্তব্য একটু শুনতে চাই জনাব নুরুল ইসলাম সাদ্দাম। এখানে কয়েকটা বিষয় আমি একটু ক্লিয়ার হচ্ছি না রনি ভাইয়ের কথায়। প্রথমত হচ্ছে পাকিস্তান পন্থা, বাংলাদেশ পন্থা, ইন্ডিয়া পন্থা বলতে কি বোঝায় সেই জিনিসগুলো ক্লিয়ার না। তিনি বলছেন যে জামাত ইসলামী ইসলামী পলিটিক্স করে, এই কারণে তিনি পাকিস্তান পন্থা থেকে বেরোতে পারবেন না, তার মানে ইসলামিক পলিটিক্স মানেই হচ্ছে পাকিস্তান পন্থা। সেই জায়গায় আমি কি একটু বলতে পারি জনাব নুরুল ইসলাম সাদ্দাম, যদি অনুমতি দেন আমি একটু বলতে পারি। জনাব নুরুল কবির একটি জায়গায় বলেছেন সেই সময় গোলাম আজমের পার্টি কি রাজনীতিটা করেছিল, আমি তাকে উদ্ধৃত করছি, এমনকি স্বাধীনতার পরে মুসলিম রাষ্ট্রগুলি যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয় তার জন্য একাধিকবার চিঠি দিয়েছেন, লবি করেছেন। ফলে প্রথম জনযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যেখানে আত্মদান করতে হয়েছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে মাত্র 3 সপ্তাহে যে এত বড় আত্মদান করতে হয়েছে তা গোলাম আজমের বাংলাদেশ দেখবার জন্য না, গোলাম আজমের বাংলাদেশ ছিল না, ছিল পূর্ব পাকিস্তান। আমাদের প্রশ্ন, জনাব রনির প্রশ্নটা তো আপনি আসলে অ্যাড্রেস করবেন, আমাদেরও প্রশ্ন জামায়াত বা শিবির সে পূর্ব পাকিস্তান বা পাকিস্তান থেকে আসলে সরে আসছে কিনা, এইটা বাংলাদেশের এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশের বিভিন্ন মানুষের সম অধিকারের ক্ষেত্রে সবগুলি জায়গার ক্ষেত্রে রনি স্পষ্ট বলেছেন যেহেতু ইসলামিক রাজনীতি করতে হবে সেহেতু তারা একটা প্রো এস্টাবলিশমেন্ট এবং বাংলাদেশ পন্থার বাইরে গিয়ে একটা রাজনীতি করবেন। জনাব সাদ্দাম। না, এটা আপনি যে রেফারেন্স টেনেছেন, যার কথা বলেছেন, আমি এই জাতীয় বক্তব্য কোথাও পড়ি নাই, আমার সীমাবদ্ধতা থাকতে পারে, আমি রেফারেন্স কোথাও পাই নাই। আর পাকিস্তান পন্থা মানেই হচ্ছে ইসলামিক রাজনীতি, এটা আমি শ্রদ্ধার সাথে ডিনাই করছি। এবং রনি ভাইকে আমি এই কথার সাথে আসলে আমরা একমত না। জামাত ইসলামী কোন পন্থার রাজনীতি করে বা করবে না এটা জামাত ইসলামের সম্পূর্ণ বিষয়। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পরে 77 সালে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে মেনে নিয়েই কাজ করে।
সুতরাং জামাতের বয়ানগুলো আপনার এখানে এসে জামাতের আমির বা সেক্রেটারি জেনারেল এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন। পাকিস্তান পন্থা বলতে আসলে বাংলাদেশে কোনো কিছু এক্সিস্ট করে কিনা, স্বাধীনতার পরে পাকিস্তানের হয়ে জামাত ইসলাম কি কাজ করছে, পাকিস্তানের সাথে কোন চুক্তি করছে, পাকিস্তানে কয়জন চলে গিয়েছে, কি করছে, আমি তো কিছুই দেখি না, বা আমার জ্ঞান হওয়ার পরে আমি যতটুকু দেখেছি, যতটুকু ভারতের কাছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এই বাংলাদেশকে নতজানু করা হয়েছে, পাকিস্তানের কাছে কি দেয়া হয়েছে, কারা দিচ্ছে, কোন ইসলাম পন্থার রাজনীতিরা পাকিস্তানে দিয়েছে, এটা একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে। মাহফুজের কথা বলছেন, সে পাকিস্তান পন্থা বলতে আসলে কাকে মিন করেছে, প্রথমে যেহেতু রাজাকার বলেছে শব্দটা, দ্বিতীয় বলেছে পাকিস্তান, এই দুইটার ভিতরে একটু সমন্বয় করবেন। রাজাকারের তালিকা যখন আওয়ামী লীগ প্রকাশ করেছিল তখন এখানে তো ক্যালকুলেশন করে দেখা গেছে যে আওয়ামী লীগের রাজাকারের সংখ্যা বেশি, বিএনপিতে সেকেন্ড, আর জামাতে হচ্ছে থার্ড। ফ্যাক্ট রিমেন্স এটা গায়ে লেগেছে নুরুল ইসলাম সাদ্দাম, ফ্যাক্ট রিমেন্স এটা গায়ে লেগেছে আপনাদের, যাদের উদ্দেশ্যে বলে রাখো। আপনি এই বক্তব্যকে ক্যাটেগরিক্যালি অনাকাঙ্ক্ষিত, অযাচিত এবং কোনো ইন্টেনশনের জায়গা থেকে কাজটি করেছেন সেটা আপনি বলেছেন, আর কাউকে আমি এটা বলতে শুনি নাই। এই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে পাকিস্তান পন্থা মানে হচ্ছে জামাত ইসলাম, কারণ পাকিস্তান পন্থা বললে যদি সেটা আপনাদের উপরে এসে পড়ে, এক ধরনের আমাদের উপরে পড়ে না, এটা এক ধরনের ন্যারেটিভ আওয়ামী আমলে দীর্ঘদিন ধরে দাঁড় করানো হয়েছে। সেই জিনিসটার আবার পুনরাবৃত্তি যখন করা হয়, তো এই জিনিসটা ট্রমাটাইজ করা হয়েছে। এই কথাগুলো বলে আমার নেতাকর্মীকে, আমাদের ছাত্র শিবিরের জনশক্তিগুলোকে, জামাত ইসলামের নেতাকর্মীকে দীর্ঘদিন জেলে পোড়া হয়েছে, দীর্ঘদিন হত্যা করা হয়েছে, ফাঁসির আসামি করা হয়েছে। তো এই জিনিসগুলো যখন তাকে একটা দীর্ঘদিন ধরে ট্রমাটাইজ করা হয়েছে, তার জনশক্তিদের মধ্যে তো স্বাভাবিকভাবে এই বিষয়। রনি একটু সাদ্দাম সাহেব শেষ করুক, একটু শেষ করুক, সাদ্দাম সাহেব শেষ করুক, সাদ্দাম সাহেব শেষ হলে জনাব সাদ্দাম, রনি একটু বলতে চাইছেন, আপনার বাক্যটা শেষ হলে রনি বলবেন আর কি, আপনি বললে একটু রনি সাহেবকে একটু সুযোগ দেন। জি সাদ্দাম, আপনি শেষ করেন। আমি বলছি হচ্ছে জামাত ইসলামী এই বাংলাদেশে স্বাধীনতার পরে যখন তারা কাজ করার সুযোগ পেয়েছে, ওপেন করেছে, আমরা দেখেছি বাংলাদেশের পক্ষে কাজ করেছে। 1977 সালের প্রতিষ্ঠার পরে থেকে ইসলামী ছাত্র শিবির এমন কোনো কর্মকাণ্ড করে নাই যে কর্মকাণ্ডের কারণে তাকে এই দিকে ইন্ডিকেট করার কোনো সুযোগ রয়েছে। বরং দেশের সার্বভৌমত্বের জন্য যখনই কোনো ক্রাইসিস তৈরি হয়েছে, ইসলামী ছাত্র শিবির সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে, তারা অনেক ট্যাক্স স্যাক্রিফাইসের। এই জায়গায় জনাব সাদ্দাম আমি আপনাকে থামাই। জনাব রনি, আপনি 1 মিনিট একটু বলবেন আপনি কি বলতে চাইছিলেন? আমি বলতে চাচ্ছি, আমি কিন্তু একবারও বলি নাই পাকিস্তান পন্থার রাজনীতি বলতে জামাত ইসলাম যে রাজনীতি করে সেটা বোঝায়। আমি বলছি জামাত ইসলাম একটা ইসলামী রাজনীতি করে, যেই ইসলামী রাজনীতিটা বাংলাদেশে একমাত্র রাজনীতি না, এখানে আরো অনেক ইসলামী দল আছে, আরো রাজনৈতিক ছাড়াও সামাজিক অনেক সংগঠন আছে লাইক হেফাজতে ইসলাম, এবং ইসলামী রাজনীতির প্রশ্নে একমাত্র স্টেক জামাতের না। এখানে একটা কথা আমাদের বলতে হবে, এখানে বাংলাদেশে যেরকম ইসলামোফোবিয়া উৎপাদন করা হয়েছিল সেরকম পাক ফোবিয়া উৎপাদন করা হয়েছিল। কিন্তু এখানে মাহফুজের যে জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মাহফুজ এই বক্তব্য দিতে পারে, এটা উনি ফেসবুকে দিয়েছেন, এটা সরকার প্রধান হিসেবে দেন নাই, এটা উনি একজন নাগরিক হিসেবে ওনার ওপিনিয়ন আমি এই প্রশ্নে পরে আসছি জনাব রনি, আমরা একটু জনাব সাদ্দামকে একটু শুনি। আপনি শুধু এই লাইনটা একটু বলেন, আপনি একদম স্পেসিফিকলি বলেছেন যে বাংলাদেশ পন্থা যেটি আসলে মাহফুজ চান সেই রাজনীতি জামায়াতের পক্ষে করা সম্ভব না, এইটার ব্যাপারে কি সম্ভব না? কেন করা সম্ভব না? এটা বিকজ অফ মওদুদ, এটা পাকিস্তান পন্থার কারণে না, এটা পাকিস্তান পন্থার অভিযোগ জামাতকে আমি করছি না, এটা অন্যরা করলে আমি করি না, এটা স্পেসিফিক্যালি মওদুদি সাহেবের যে পলিটিক্সটা তারা করেন, হ্যাঁ, সেই জায়গা থেকে তো জামাত নিজেকে বের করতে পারবেন না বা বের হয়ে যায়, এটাই তার পলিটিক্স। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু জনাব সাদ্দামকে একটু শুনি, কারণ আপনাকে আমাদের আবার একটু বড় করে শুনতে হবে। জনাব সাদ্দাম, আপনি বলছিলেন। জনাব সাদ্দাম, আপনি নিশ্চয়ই শুনলেন। জি, কন্টিনিউ করবেন। না, বিষয়টা ক্লিয়ার। আমি বলছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিয়ে বা এই দেশের সামগ্রিক বিষয়গুলো কল্যাণ অকল্যাণকে মেনে নিয়ে মূলত ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের কথা বলেন বা অন্যান্য ইসলামী দলগুলোর কথা বলেন, তারা রাজনীতি করে থাকে। স্বাধীনতা যুদ্ধে অনেক দলই রাজনীতি মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, স্থানকাল পাত্র ভেদে তারা হয়তো তাদের রাজনৈতিক সিদ্ধান্তগুলো সেভাবে নিয়েছিল। এখানে অনেক ইসলামী দলগুলো রয়েছে এবং স্বাধীনতার পরে তাদের অ্যাক্টিভিজম এই দেশের পক্ষে ছিল কি বিপক্ষে ছিল সেই বিষয়গুলোই আলটিমেটলি প্রমাণ করে তারা বাংলাদেশ পন্থা নাকি অন্য কোনো পন্থা। দ্বিতীয়ত হচ্ছে এই বাংলাদেশে বিশেষ করে আরেকটা বিষয় বলছেন রনি ভাইয়ের কথায় আর একটু বলি যে সরকারে যারা রয়েছে তাদের ভিতরে একটা অংশ এখন বিএনপি এবং জামাত হয়ে নাকি আত্মপ্রকাশ করছে এবং জামাতই তার মধ্যে বেশি। এটা ভাই কোত্থেকে এত জামাত পাচ্ছেন আমার আসলে দেখার সুযোগ হয়নি। আচ্ছা জনাব সাদ্দাম, আমি একটু বোঝার জন্য যারা মাহফুজকে আক্রমণ করছেন বেনামে
বট হয়ে তারা তো আক্রমণ করছেন, কিন্তু আপনারা মাহফুজের কথাগুলি আবার খেয়াল করি দর্শকদের জন্য। মাহফুজ একদম স্পষ্ট লিখেছেন, আমি যে স্ট্যাটাসটা এখন আছে সেই স্ট্যাটাস থেকে ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। তিনি বিচারের কথা বলেন, তিনি শুধু ক্ষমা চাওয়ার কথা বলেছেন। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, পাকিস্তানে দেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবার ক্ষমা চাইতে রাজি হলো, যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। এই কথার পরিপ্রেক্ষিতে আপনি খেয়াল করেন, আপনি তো আপনার প্রতিক্রিয়া দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে আপনি আপনার প্রতিক্রিয়া দিয়েছেন। জামায়াত নেতাদের পক্ষ থেকে একটি টিভিতে জামায়াতের শাহবাগ থানা জামায়াতের আমির শাহ মাহফুজ আলম ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করছেন কিনা এমন মন্তব্য তুলেছেন। আপনি এই কথাটার মধ্যে আপত্তির কি পাচ্ছেন? আমার তো মনে হয় উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আপনারও কথা হওয়া উচিত, ৭১-এর প্রশ্ন মীমাংসা করার কথা, গণহত্যার কথা। এইটার প্রসঙ্গে আমি মন্তব্য করি নাই। আমি মন্তব্য করেছি তিনি যখন স্পেসিফিক্যালি দ্বিতীয় আরেকটা পোস্ট তিনি দিয়েছিলেন, যেটা 5 মিনিটের মাথায় তিনি ডিলিট করেছেন। পরবর্তীতে আমি দেখেছি এটা ডিলিট করেছেন, কিন্তু এটা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। এই যে পোস্টটা তিনি করেছেন সেখানে স্পেসিফিক ইসলামী ছাত্র শিবিরকে আক্রমণ করেছেন। ওই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্যটা ছিল তিনি এখানে রাষ্ট্রীয় এইরকম দায়িত্বে থেকে এই জাতীয় একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক কথাগুলো বলতে পারেন না। তিনি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো কথা বলতে পারেন না। আমার প্রসঙ্গটা ছিল দ্বিতীয় স্ট্যাটাসের উপরে ভিত্তি করে। প্রথম স্ট্যাটাসের ব্যাপারটা তো জামাত ইসলামকে তিনি মিন করেছেন না আওয়ামী লীগকে মিন করেছেন, বিএনপি কে মিন করেছেন, সেটা তার বিষয়। এটা সংশ্লিষ্ট তারা কোন স্টেজে গেলে সরকারের একজন ফ্ল্যাগ ক্যারিয়ার অ্যাডভাইজারকে তার ফেসবুক পোস্টে মন্তব্য করতে হয় তিনি শিবিরের খরচের খাতায় চলে গেছেন। শিবিরের খরচের খাতাটা আসলে কেমন? দেখেন, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তার বক্তব্যের ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। ইসলামী ছাত্র শিবিরের কোনো জনশক্তি, আমাদের কোনো দায়িত্বশীল এই জাতীয় বিষয়গুলো নিয়ে কোনো ফেসবুক স্ট্যাটাস দেয়নি। আমাদের ছাত্র শিবির করে বিদায় নিয়েছেন অনেকেই, যারা বিভিন্ন রাজনৈতিক দল করছেন। তাদের মধ্য থেকে যদি এর ব্যাপারে প্রতিক্রিয়া দেখানো হয়, সেই ব্যাপারে দায় দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের নয়। ইসলামী ছাত্র শিবির তার নিজের পক্ষ থেকে এটা বলেছে। আমরাও আমাদের স্ট্যাটাসে বা আমাদের ইন্টারনালে ভাবে আমরা বলেছি ফেসবুকে অযাচিত বিতর্ক এড়ানো দরকার। জুলাইকে কেন্দ্র করে যে ধরনের বিভাজন তৈরি করার জন্য পায়তারা করা হচ্ছে, এই জাতীয় ভাবে পা দেওয়াটা মোটেও ঠিক হবে না। সুতরাং আমাদের পক্ষ থেকে বা আমাদের দায়িত্বশীল কোনো ভাইয়ের পক্ষ থেকে তার কোনো প্রতিক্রিয়া, কোনো বিপরীত কোনো কথাবার্তা বা তাকে আক্রমণ করা এই জাতীয় কিছুই আমরা করিনি। সুতরাং এই বিষয়গুলো যারা করছে ফেসবুকে যে বা অচেনা কোনো আইডি থেকে যেগুলো করেছে, সে বিষয়গুলো মাহফুজ আলমকে ট্যাকেল করতে হবে বা তিনি এটা ভালোভাবে বুঝবেন। রাষ্ট্রের দায়িত্ব থেকে তো অনেক কাজ, এইসব বিষয়গুলো নিয়ে তিনি মানে তাকে আক্রমণ করা হয়েছে, তিনি পাল্টা একটা জের হিসেবে আরেকটা পোস্ট করে এটার বক্তব্য দিচ্ছেন। এই বিষয়গুলো তিনি না করতেও পারতেন। এটা আপনাদের কি জনাব সাদ্দাম, আপনাদের কি একটা খুব স্ট্রং সাইবার ফোর্স আছে? যেমন আমি আপনাকে প্রশ্ন করছি আর আমাকেও কিন্তু প্রচুর গালাগালির সম্মুখীন হতে হচ্ছে। আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায়। এটার কারণ কি? যখনই আপনাদেরকে কোনো একটা মানে এমন কি মানে মানে এটা একটা ফেনোমেনাল শক্তি কিন্তু আপনাদের, যে আপনারা কোনো একটা প্রশ্ন করা, কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য গালাগালি দিয়ে ভরা থাকে। কিন্তু এগুলা আপনি কি কখনো খেয়াল করেছেন? আপনাকে কেউ বলেছে এগুলা? দেখেন, ফেসবুকের বিষয়গুলো নিয়ে আমি অত বেশি চর্চায় অভ্যস্ত না। তারপরেও এই জাতীয় কাজগুলো যারা করছে গর্হিত কাজ করছে। আমাদের পক্ষ থেকে এরকম জাতীয় কোনো বাহিনী তৈরি করা হয় না বা বাহিনী তৈরি করার কোনো প্রশ্নই ওঠে না। যারা করছেন ভাষাগত দিকগুলো অবশ্যই সকলকে সংযত হওয়া উচিত বলে আমাদের মনে হয়। আর আমরা বাকিগুলি ঠিক আছে, মানে ভাষাগত দিকটা একটু ঠিক হলে বাকিগুলি ঠিক আছে, মানে একদম না না, সামগ্রিক বিষয়ে যে প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে, ব্যক্তি তো তার ব্যক্তির অপিনিয়ন জানাবে। আমাদের পক্ষ থেকে তো কাউকে বলে দেওয়া হয় না যে এই অপিনিয়ন গুলো তোমরা এইভাবে জানবা, এইভাবে বলবা। আপনি বলছেন যে ইনস্ট্যান্ট, আমি যখন বলছি তখনই প্রতিক্রিয়া দেখাচ্ছে। তো ইনস্ট্যান্ট যখন প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে তখন তো আপনি স্বাভাবিকভাবেই বুঝছেন যে ব্যক্তি তার নিজ জায়গা থেকে বলছে। আবার অনেকেই এমন ভাবে আমি আপনার সাথে একমত যে ব্যক্তি মতামত জানাতেই পারে। আমাকে একজন বলেছেন যে মহিউদ্দিন কি এমপি সাহেব বা মন্ত্রী সাহেবদের এরকম ফোর্স করে কথা বলতো? জি স্যার, বলতাম। এগুলি ইউটিউবে আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আগের পরের আমি যা করেছি এটা একটু আপনার একটু জবাবও দিলাম, কারণ এত বেশি গালাগালি আসে ভাই। এগুলি আসলে আমি একটা মতামতের জন্য, একটা প্রশ্নের জন্য যখন এখানে তাকাই
আমি দেখি যে আমার 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 ইয়ে ভরে গেছে হচ্ছে মানে গালাগালিতে। আমি জনাব রনির কাছে একটু আসতে চাই। জনাব নুরুল ইসলাম সাদ্দাম এটা পরিষ্কার করেছে যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কাউকে এরকম অ্যাপয়েন্ট করা হয় না, এগুলিকে উৎসাহিত করা হয় না। তিনি নিজেও এইসব ব্যাপারে আসলে খুব বেশি উৎসাহ দেখান না। ভাই আপনার ঠিকানারই দর্শক ভাই আপনাকে ভালোবেসেই কমেন্টস করে থাকে আপনার সাথে। জি 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 আপনাকে অনেক ধন্যবাদ, তিনি পরিষ্কার করেছেন। আমি একটু জনাব রনি, আমি যে জায়গায় আপনার কাছে আসতে চেয়েছিলাম যে এনসিপিতে আসলে মানে এনসিপি কোন পথে পরিচালিত হচ্ছে। মুখে একবার মধ্যপন্থা বলছে ঠিকই, কিন্তু সেই মধ্যপন্থাটাকে ক্লিয়ার হতে পারছে না, এবং ভিতরগতভাবে আমি নানাভাবে দেখতে পাচ্ছি অতিরিক্ত কোনো সময় অতিরিক্ত ডানপন্থার দিকে ঝুঁকছে, কোনো সময় খুব পপুলিস্ট কোনো বিষয়ে যাচ্ছে। আপনি বলছেন যে জনাব মাহফুজ যে পথ দেখাচ্ছেন বা যে আদর্শ লালন করছেন তার দিকে যদি না থাকে তাহলে এনসিপির ভবিষ্যৎ অন্ধকার। আমি 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 যদি আপনার কাছে জানতে চাই যে নেতৃত্বের জায়গায় আপনি কি মনে করেন যে এটা ভাগ অলরেডি হয়েছে, বা আপনি যদি একটু এই জায়গাটা আমাদের একটু পরিষ্কার করতেন, এনসিপির জায়গাটা। আচ্ছা, প্রথম কথা হলো এনসিপি ধরেন অভ্যুত্থানের পরে ওদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার কথা ছিল না। তো ওরা যেহেতু এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম আকারে হাজির হয়েছে, এবং অভ্যুত্থানে তো ধরেন পলিটিক্যাল নন পলিটিক্যাল, হ্যাঁ, জামাত ছাত্রদল নানা জায়গা থেকে লোকজন এসে সামিল হয়েছে। কিন্তু যেটা দরকার একটা রাজনৈতিক দলের জন্য, একটা পলিটিক্যাল ন্যারেশন দরকার, একটা পলিটিক্যাল বয়ান দরকার। সেই পলিটিক্যাল বয়ানটা তারা এখনো নির্মাণ করতে পারছে না। আর ডেফিনেটলি এই অভ্যুত্থানে এটা বড় অংশে এখানে ছাত্র শিবির ছিল, ছাত্রদলও ছিল এবং অন্যান্য দল ছিল, এবং ছাত্র শিবিরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এটা তো কেউ অস্বীকার করবে না। হ্যাঁ, তো এবং তারা একসাথে আন্দোলন করছে। তো এবং কিন্তু সেটা করার মধ্য দিয়ে এখানে রাজনৈতিক বয়ানের প্রস্তুতিটা খুব কম সংখ্যক মানুষেরই ছিল। যাদের ছিল, যারা দীর্ঘদিন যাবত একটা রাজনৈতিক চর্চা, রাজনৈতিক ন্যারেশন তৈরি করার কাজ করতেছিল, মাহফুজ, নাহিদ তাদের মধ্যে অন্যতম। ফলে আপনি যে প্রশ্নটা করলেন নেতৃত্বের দিক থেকে নাহিদ এখানে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু নেতৃত্বের বাইরেও এখানে যদি রাজনৈতিক আপনার লাইন যেটা বলেন যে রাজনীতি নির্মাণ করা, একটা ন্যারেশন নির্মাণ করা, যেটা যে বয়ানের মধ্য দিয়ে মানুষ এই রাজনীতির প্রতি আকৃষ্ট হবে, বা এই রাজনীতিটা কি, এটা কি করতে চায়, হ্যাঁ, কেন এই রাজনীতিটাকে মানুষ সমর্থন করবে, এইটা জনগণ যদি বুঝতে চায়, তাহলে যেই ধরনের বয়ান এখানে নিয়ে আসতে হবে, সেটার জন্য মাহফুজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমার মনে হয়। এটা শুধু যে সে সরকারে আছে এই কারণে না, বলতেছি তার চিন্তা ভাবনার কারণ, তার চিন্তা ভাবনার একটা প্রভাব আছে। কিন্তু মাহফুজ এখানে খুবই ডমিনেন্ট এই এনসিপিতে, বা তার প্রচুর লোকজন আছে আমি সেটা বলবো না, কিন্তু আমি বলতেছি মাহফুজের যে চিন্তাটা, তার যেহেতু এক ধরনের চিন্তা আছে আগের থেকেই, ফলে এই চিন্তাটার একটা গুরুত্ব এনসিপির কাছে আছে। কিন্তু এনসিপি আবার যখন মাঠে কাজ করতে যায়, তার তো হিউজ রেডিমেড জনসমর্থন লাগে। সেই জনসমর্থনের ক্ষেত্রে দেখা গেছে জামাত শিবিরের লোকজন বা জামাতের লোকজন, হ্যাঁ, তাদেরকে সহযোগিতা করতে এতদিন, হ্যাঁ, নানাভাবে সহযোগিতা করতো। ফলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা সহযোগিতাপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে ছিল। কিন্তু দেখতেছে তারা, বিশেষ করে লন্ডন সফরের পরে, যেখানে যখন তারা দেখতেছিল যে এখানে একটা ভালো রাজনৈতিক লড়াই হবে, বিএনপির সাথে তাদের একটা ভালো ফাইট হবে, বিএনপিকে তারা ব্ল্যাঙ্ক চেক দিবে না, বেশ ভালো চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। তো সেখানে যায়া যখন লন্ডন সফরের পরে দেখা যাচ্ছে বিএনপি এবং জামাত সিমিলার বক্তব্য দিচ্ছে, একই জায়গায় চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে তো এনসিপি একটু আলাদা হয়ে গেল, এনসিপি একটু চাপে পড়ে গেল। সেই চাপ এখন এইটা জামাত কৌশল আকারে করুক বা যে কারণেই করুক, এইটা করার মধ্য দিয়ে এটার জন্য এনসিপি প্রস্তুত ছিল না, এটা মনে হচ্ছে। এটা সাদা চোখে দেখা যাচ্ছে। তো সেই অপ্রস্তুতিটা কাটায় ওঠার জন্য ডেফিনেটলি তারা মনে করলো যে তাহলে এই ধরনের রিলাই করা যায় না, এরকম একটা ফোর্সের উপর তার ডিপেন্ড করা যাবে না। আবার এই ফোর্সটা এখানকার ধরেন জামাত ইসলামের উপর যে পরিমাণ অত্যাচার 15 বছরে করা হয়েছে, হ্যাঁ, এবং 71-এর পরে যাদের জন্ম, তাদেরকে যুদ্ধ অপরাধের ট্যাগ দেওয়া হয়েছে, এবং জামাত শিবির ট্যাগ দিয়ে হত্যা করার একটা কালচারে পরিণত করা হয়েছে। কিন্তু এইটার ক্ষেত্রে শুধু যে আওয়ামী লীগ একা দায়ী তা না। এতদূর পর্যন্ত ছিল, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয় তখনও তাকে শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে, মানে শিবিরের ট্যাগ দেওয়া হয়। তো ও বারবার বলতেছিল যে আমি হিন্দু, আমি হিন্দু, আমি শিবির না, হ্যাঁ, মানে রক্তাক্ত ভিডিওটা দেখা যায় না। হ্যাঁ, তো এটা রাইট। সো এটার জন্য আওয়ামী লীগকে আমরা সবাই চিনি, জানি, কিন্তু এটার দায় কি জামাত ইসলামের নাই? আমি মনে করি জামাত ইসলামের আছে। কেন আছে? জামাত ইসলাম এই জন্য আমি বলি, দেখেন, এই যে রং সাইড অফ হিস্ট্রিতে ধরেন আপনি চলে গেছেন, একটা অঙ্কে আপনি ভুল করছেন 71 সালে, তারপরে এই কোর্সটা কারেক্ট করার উদ্যোগ আপনি কি নিচ্ছেন?
হ্যাঁ, এখন রং সাইড অফ হিস্ট্রিতে আপনি যখন চলে যান তখন আপনার রাজনীতিতে ফেরার কি আর কোনো অপশন নাই? অবশ্যই অপশন আছে। পৃথিবী থেকে এই নজির আর নাই যে একটা ঐতিহাসিক মুভমেন্টে একটা দল একটা ভুল পজিশনে থেকে ফাংশন করছে এবং এরপরে সে আর কামব্যাক করে নাই, করছে। সেটা কিভাবে কামব্যাক করে? সে কামব্যাক করে হলো যে ধরেন যেই বাস্তবতার মধ্যে, যে সিচুয়েশনের মধ্যে, পূর্ব পাকিস্তানের যে সিচুয়েশনের মধ্যে সে যে মানে পূর্ব পাকিস্তানের রিয়েলিটির মধ্যে সে ধরেন একটা পজিশন নিছে, যে এটা ঐতিহাসিকভাবে আমরা বলতেছি ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। তারপরে বাংলাদেশের যে রিয়ালিটি, এই রিয়ালিটিকে সে আত্মস্থ করে নাই। এই রিয়ালিটিকে সে যদি আত্মস্থ করতো তাহলে সে করতো কি, এই রং সাইড থেকে সে রাইট সাইডে আনার জন্য দুইটা পদ্ধতি। জনাব রনি, আপনার বক্তব্য পরিষ্কার, আমি পরিষ্কার হয় নাই, দুইটা পদ্ধতি বইলা দেই তাইলে পরিষ্কার হবে। দুইটা পদ্ধতি, একটা হলো নতুন ইভেন্ট ক্রিয়েট করা যেটা ৭১কে ছাপাইয়া যাবে, ইদার নতুন ইভেন্ট ক্রিয়েট করা, অর আপনার পজিশন যে ভুল ছিল সেইটা কায় মনোবাক্যে স্বীকার করে সাদা দিলে আইসা দাঁড়ানো যে ওইটা ভুল ছিল, আমি বাদ দিছি, আমি এখন এই লাইনে আসছি। অথবা ৭১-এর চেয়ে বড় ইভেন্ট তৈরি করে আপনি যে রাইট ছিলেন, আপনি যে মনে করছেন ৭১-এ পাকিস্তানের সাথে থাকতে হবে কারণ এটা ভারতের উপনিবেশ হবে, আপনার এই পজিশন যে রাইট ছিল এটা কায়েম করার জন্য আপনাকে ২৪-এর অভ্যুত্থান জামাত শিবিরের ব্যানারে হইলে হইতো। কিন্তু এটা যেহেতু অভ্যুত্থানটা সর্বদলীয় হইছে, নন পলিটিক্যাল ব্যানারে হইছে, যেই কারণে আপনার ওই পজিশনটা এখনো পর্যন্ত মানে আপনার ওই পজিশনের বিতর্কটা এখনো পর্যন্ত রেলিভেন্ট রয়ে গেছে। ৭১ প্রশ্ন আপনাকে ডিল করে আগাইতে হবে। আমার মনে হয় যে রনি আপনার বক্তব্য সেলফ এক্সপ্লেনেটরি, দর্শকরা নিশ্চয়ই এটা অনেকখানি বুঝছেন। আমি শুধু একটা জায়গা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেইটা হচ্ছে যে আচ্ছা, এই দৃষ্টি আকর্ষণ করার আগে একটু দর্শকদের জানতে চাইছিলাম একটা জিনিস, এটাও একটু বলি যে দর্শকের কাছে জানতে চাইছিলাম যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার, একে সঠিক বলেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, বিএনপির এই অবস্থানকে সঠিক মনে করেন কিনা? শতকরা ৬৮% সঠিক মনে করেছেন এবং শতকরা ৩২% সঠিক মনে করেন নাই। ৫২,০০০ দর্শক ভোট দিয়েছেন। আমাদের আজকে প্রোডাকশন টিমের কাছ থেকে আমরা একটু সময় বাড়িয়ে নিই, আপনাদের সাথে আসলে যে সময়টা বলেছিলাম তার থেকে একটু বেশি সময় হয়তো আমাদের কথা বলতে হবে, সেজন্য আমরা একটু সময়টা একটু বাড়িয়ে নিই। আর আমরা একটু শুরু করতে একটু দেরি হয়েছে। জনাব রনি, আপনি শুধু এই জায়গায় এই পর্যায়ে ১ মিনিট একটু বলবেন যে জনাব মাহফুজকে আমি খেয়াল করি এবং জনাব মাহফুজ তার বিষয়গুলি যত না সাংবাদিকদের সামনে বলেন, আমি নিজেও তাকে বেশ কয়েকবার আহ্বান করেছেন, একবার মাত্র তিনি আমাকে একটা ইন্টারভিউ দিয়েছেন, আজকেও কালকেও তিনি যদি আমাকে একটা ইন্টারভিউ দিতেন আমি আসলে হয়তো পরিষ্কার হতে পারতাম। কিন্তু তিনি ফেসবুকে যে কয়েকদিন আগে জামায়াত শিবির ছাড়াও একটা কৈফিয়ত বাস্তবতা নামে যে একটা মানে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসে কিন্তু তিনি আজকে আপনি এনসিপি সম্পর্কে যা বলছেন তা অনেকটা তিনি বলেছেন। আমি দু একটা লাইন একটু বলি। আমি ওটা পড়ি নাই, আমি সেটা বলতেছি যে তিনি কিন্তু এগুলি প্রায় স্বীকার করেছেন হচ্ছে এরকম ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত, তদুপরি অন্য রাজনৈতিক দলের মতোই তারা ট্রিটেড হচ্ছে। এজন্য নাগরিক কমিটি ছিল দীর্ঘমেয়াদে অভ্যুত্থানের ফোর্স হিসেবে টেকসই। যাই হোক, একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম দেশব্যাপী ছাত্রদের গুছিয়ে উঠতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অভ্যুত্থানের ছাত্র জনতা বিভক্ত ও দ্বিধান্বিত, সামরিক বেসামরিক আমলাতন্ত্র কম্প্রোমাইজ। তারপরে তিনি বলেছেন বাম ডালের কালচারাল কেচালের কথা বলেছেন। সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট দলবাজি আর কোরামবাজির খপ্পরে পড়েছেন। এই জায়গায় যদি আপনি একটা ছোট মন্তব্য করতেন যে এনসিপির মানে এই কৈফিয়ত বাস্তবতা পড়লে মনে হয় যে এনসিপির যে ভিতরগত সম্ভাবনা সেইটারও একটু আসলে ঝামেলা চলছে বড় সড়ো। আপনি কি মনে করেন? এক লাইন একটু বলে আমরা একটু এটা আপনি ঠিকই বলছেন। এখন ধরেন এটা তো পরিষ্কার আপনি যে বললেন এবং আমার বক্তব্য মিলে মোটামুটি মিল পাওয়া গেল। আমি এটা পড়ি নাই, আপনার কাছ থেকে শুনলাম। কিন্তু মাহফুজ এই যে আপনার এখন আবার যে পোস্ট নিয়ে বিতর্ক হচ্ছে, প্রথম কথা হলো এই পোস্ট দেওয়ার এখতিয়ার মাহফুজের আছে কিনা? আমি মনে করি আছে। কোন জায়গা থেকে আছে? রাষ্ট্রীয় দায়িত্বে আছে, এই জায়গা থেকে নাই। আছে হলো একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনৈতিক ইভেন্টে তার কমেন্ট করা, রাজনৈতিক দল সম্পর্কে তার মূল্যায়ন পেশ করার, তার ওয়ালে সে লিখতে পারে। হ্যাঁ, কিন্তু সে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই যেটা বলতেছে বিরাগের বশীবর্তী হয়ে বা অনুরাগের বশীবর্তী হয়ে কোনো কাজ করতে পারে না, রাষ্ট্রীয়ভাবে পারে না। কিন্তু নাগরিক হিসেবে তার পার্সোনাল হ্যান্ডেল টুইটার ফেসবুকে হয়তো লিখতে পারে, কারণ এটা তো আপনার আমাদের যে শপথের যে আইন কানুন তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা যাবে না ব্যক্তিগত, এরকম কোনো কিছু নাই শপথের মধ্যে। তো যাই হোক, এটা একটা বিষয়। আরেকটা হলো মাহফুজ এখন কেন এই বিষয়টা তার ৭১-এর প্রশ্নটা আনতে হইলো, কারণ হইলো জামাত প্রশ্নটা প্রপারলি ডিল না করার কারণে কিন্তু জামাতকে বারবার ভিকটিম বানানোর সুযোগ পাইছে এখানকার ন্যাশনাল পলিটিক্সে।
এবং জামাতকে কিন্তু আওয়ামী লীগও ব্যবহার করতে চাইছে, বিএনপিও ব্যবহার করেছে, সবাই টানাটানি করছে জামাতকে নিয়ে। হ্যাঁ, এবং জামাতের এক ধরনের, আমি মনে করি জামাত ইসলামকে এখন সবাই চাইপা ধরতেছে, ভালো কথা, কিন্তু জামাতের একটা লম্বা স্ট্রাগলও আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তার পলিটিক্যাল ক্রিটিক আমরা করব, কিন্তু তার স্ট্রাগলটাও আমাদের মাথায় রাখতে হবে। এখন ৭১-এর প্রশ্নটা মাহফুজ কেন সামনে আনলো এই কারণে যে ধরেন আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেন ইতিহাসের কি নির্মম পরিহাস। জামাতকে আওয়ামী লীগ যে ট্রিটমেন্ট দিচ্ছে, আজকে আওয়ামী লীগ ঠিক সেই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে জামাতের প্রশ্নটা যদি আপনি প্রপারলি ডিল করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের প্রশ্ন তো আপনি প্রপারলি ডিল করতে পারবেন না। আপনার যখন একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের কথা আমরা বলতেছি, আমরা যখন বলতেছি যে যারা একটা ভুল চিন্তায় অভ্যস্ত, হ্যাঁ, তাদেরকে আপনার রাজনৈতিক ভাবে সমাজে একটা ঐক্য প্রক্রিয়া লাগবে, সেক্ষেত্রে তখন বলবে আচ্ছা আওয়ামী লীগের ব্যাপারে যে তোমরা এত কথা বলতেছো, তাইলে ওই সময় যারা ৭১-এর সহযোগী ছিল গণহত্যার, হ্যাঁ, তাদের ফয়সালা না করে তুমি এখন আওয়ামী লীগের ব্যাপারে কথা বলতেছো। এই জায়গায় জনাব রনি এটা দরকার আকারেই কিন্তু সামনে আসছে, মানে এটা বর্তমান দরকার আকারেই সামনে আসছে। আমার মনে হয় আমরা একটু জনাব নুরুল ইসলাম সাদ্দামকে শুনি একটু। জনাব নুরুল ইসলাম সাদ্দাম, আমরা অপেক্ষা করছি আপনাকে শোনার জন্য। একটু অনেকগুলি প্রসঙ্গ জনাব রনি সামনে এসেছেন, আমি নতুন করে আর প্রশ্ন তুলছি না, আমি শুধু বলছি যে বড় একটা ইভেন্ট ক্রিয়েট করার জন্য, ৭১-কে ভুলিয়ে দেওয়ার জন্য ২৪টা, যদিও আপনাদের পুরোপুরি নেতৃত্বে ছিল না, কিছুটা সহযোগী নেতৃত্বে ছিল, সেই ২৪টাকে আপনারা আসলে দখল করছেন কিনা বা সামনে আনছেন কিনা, যেটা আসলে আমি আপনাদের মন্তব্য শুনতে চাই। জনাব সাদ্দাম। দেখেন, আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে বলতে পারি ২৪-এর যে গণ অভ্যুত্থান বা বিপ্লব ছিল, সেখানে ইসলামী ছাত্র শিবির পূর্বে অনেক রাজনৈতিক আন্দোলন হয়েছে, সেইগুলোতে যখন ইসলামী ছাত্র শিবির ছিল, তেমনি ভাবে এই আন্দোলনেও, বৈষম্য বিরোধীদের এই আন্দোলনে ইসলামী ছাত্র শিবির অংশগ্রহণ করেছিল। সুতরাং পার্টিকুলারলি ইসলামী ছাত্র শিবির এটার কখনো ক্রেডিট দাবি করে নাই। ইসলামী ছাত্র শিবির সকল শহীদকে ওন করেছে, আহতদের পাশে গিয়েছে, আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু ছিল আমরা তাদেরকে কথা বলার চেষ্টা করেছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এরপরে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে ক্রাইসিস গুলো তৈরি হচ্ছিল বা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছিল, আমরা চেষ্টা করেছি সরকার মানে গঠনমূলক সমালোচনা করে তাদের পাশে থাকার জন্য। রাষ্ট্রটা অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছিল, সেই জায়গা থেকে যাতে রিকভার করতে পারে, পাল্টা কুয়ের যে সম্ভাবনাগুলো, আনসার কু বা নানা ধরনের জুডিশিয়াল কু, সিভিল কু করা হচ্ছিল, এর এগেইনস্টে ইসলামী ছাত্র শিবির বলেছে যে না, রাষ্ট্রের এখন স্টেবিলিটি প্রয়োজন, সুতরাং আমরা রাস্তায় থেকে মিছিল করেছি, প্রতিবাদ জানিয়েছি। এবং জুলাই যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার প্রতিবাদে গণহত্যা শাস্তির দাবিতে আমরা মিছিল করেছি, সভা সমাবেশ করেছি, রাষ্ট্রকে বলার চেষ্টা করেছি চাঁদাবাজ নৈরাজ্য যেভাবে এই রাষ্ট্রে হঠাৎ করে বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি হয়েছিল, এর বিরুদ্ধে আমরা রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচি পালন করেছি এবং আমাদের স্টেটমেন্ট, আমাদের বক্তব্য আমরা বারবার দেওয়ার চেষ্টা করেছি। এই দেশের মানুষ বৈষম্য মুক্ত একটি সমাজ চায়, সুতরাং আমরা যেন মানুষের অধিকারগুলো দিতে পারি, যে কারণে মানুষেরা রাস্তায় নেমে এসে জীবন দিয়েছে, আপামর সাধারণ মানুষ এখান থেকে। আপনার অনুমতি নিয়ে একটা বিষয় একটু আপনার সামনে আনবো, তাহলে আমাদের জন্য একটু প্রশ্নটা করা সুবিধা হতো। আমরা কিন্তু দেখি জনাব শফিকুল ইসলাম মাসুদের কথার পর এটা বেশি পপুলার হয়েছিল যে জামায়াতে ইসলামী বলছিলেন যে সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। কারণ আমি আজকে ওই কথাটার সাথে আবার একটু জনাব রনির কথাটা একটু আমি মিলাতে চাই। জনাব রনি বলছেন যে জামায়াতের আসলে স্পেশালি লন্ডনে গিয়ে জামায়াতের শীর্ষ নেতারা বিএনপি শীর্ষ নেতাদের সাথে দেখা করে আসার পরে জামায়াতকে রিলাই করার ব্যাপারে এনসিপির ভিতরগত একটা প্রবলেম দেখা যেতে পারে। আমি দুইটা কথাকে মিলাই, জামায়াত কিন্তু আসলে সঙ্গে থাকে, আওয়ামী লীগ ডাকলে আওয়ামী লীগের সঙ্গে থাকে, বিএনপি ডাকলে বিএনপির সঙ্গে থাকে। আমাদের ফিলোসফার রনি যে বলতেছে এস্টাবলিশমেন্টের সঙ্গে মিলেমিশেও একটা থাকতে চায়, এটা কিন্তু প্রমাণ আছে, মানে আপনারাও কিন্তু বলেন। এইটার জন্য যদি রিলায়েবিলিটির জায়গা থেকে আপনাদেরকে সন্দেহ করা হয়, এটা যদি এনসিপি করে, এটা যদি বিএনপি করে, এটা যদি জনাব রেজাউল রনি করেন, এইটাতে কি তাদের খুব বেশি দোষ দেওয়া যায়? আপনারা কি এরকম না যে আপনারা যখন যেখানে সুবিধা পাচ্ছেন তখন সেইটার সাথে গিয়ে আসলে যুক্ত হচ্ছেন? আজকে আওয়ামী লীগের সঙ্গে, কালকে বিএনপির সঙ্গে, পরশু বিএনপির এগেনস্টে দাঁড়াচ্ছেন কষ্ট করে খুবই, কালকে এনসিপির সঙ্গে, আজকে আবার এনসিপির সাথে চরম বিরোধিতায়। মানে এইটা কি আপনাদের একটা খুবই সুবিধাজনক অবস্থান কিনা একটু যদি বলতেন। সরি, প্রশ্নটা একটু লম্বা হয়ে গেল ভাই। এখানে জামাতের প্রসঙ্গে আমার কাছে প্রশ্ন করলে হয়তো টু দা পয়েন্টে উত্তর আমি দিতে পারবো না, তবে ছাত্র হিসেবে, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল হিসেবে বা রাজনীতি যতটুকু দেখছি পেপার পত্রিকায়, তাদের সাথে যে রাজনীতি হচ্ছে সেগুলো পরে যতটুকু আমার উপলব্ধি বা বুঝতে পারছি, যে জামাত ইসলামী সবসময় চেষ্টা করে তার স্ট্যান্ডে থাকার জন্য। যেটা বলা হয় যে জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে গিয়েছে, বিএনপির সাথে জোট করেছে,
এটা কোন প্রেক্ষাপটে করেছে? তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করতে গিয়েই তো। কিন্তু আসলে এখানে বিপরীতমুখী অবস্থানটা কার ছিল? 1990 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য যারা একসাথে আন্দোলন করলো, ক্ষমতায় যাওয়ার পরে তারা কি এই ব্যবস্থা পুনর্প্রবর্তন করতে পেরেছিল? যদি না পেরে থাকে, জামাত ইসলামী তখন এই ব্যবস্থার ব্যাপারেই যখন কথা বলেছে, আওয়ামী লীগ তাদের সাথে এসে একসাথে আন্দোলন করেছে। সেটা কি আওয়ামী লীগের সাথে জামাত গেল নাকি জামাতের সাথে আওয়ামী লীগ গেল? আমার আসলে এই বিষয়টা ক্লিয়ার না। আমি আসলে মানে ইতিহাস পড়ে যতটুকু জানতে পারছি, জামাত তার স্ট্যান্ডে সবসময় ক্লিয়ার থেকেছে। যেমন 86 সালে জনাব এরশাদের আমন্ত্রণে নির্বাচনে যাওয়া, এরশাদের আমন্ত্রণে নির্বাচনে যাওয়ার ব্যাপারে তো ইতিহাসের অনেক বাঁক আছে এখানে, আপনি জানেন। সেখানে মানে একসাথে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে একটা সিদ্ধান্তের ব্যাপার ছিল। বিএনপি সেখানে তাদের মত জানাতে দেরি করেছিল এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে জামাত ইসলাম হয়তো তাদের মনে করেছে এখানে নির্বাচনে গেলে একটা পরিবর্তনের জন্য তারা যেতে পারে। যেমন আওয়ামী ফ্যাসিবাদের আমলেও তো একটা তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, আওয়ামী যে অনিয়মগুলো করছে এটা প্রমাণ করার জন্যই হয়তো, অথবা তারা যে আহ্বান জানাচ্ছে এটা মানুষের কাছে তুলে ধরা যে আওয়ামী লীগের চরিত্রটা আসলে কেমন। তো এরশাদের ক্ষেত্রেও সেই ঘটনাগুলো সেই সময় জামাত হয়তো পর্যালোচনা করে দলগতভাবে সেই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। এটা জামাত ইসলাম তার রাজনৈতিক স্ট্যান্ডে প্রেক্ষাপটের আলোকে এই জোটগুলো করে মোটামুটি ভাবে বলছেন যে জামায়াতে ইসলামী যে তার মানে জামায়াতে ইসলামী অবস্থান পরিবর্তন করতেছে না, জামায়াতের অবস্থানে ঠিকই থাকতেছে, দলগুলোর অবস্থান পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, আমরা ইতিহাস থেকে সেটাই তো দেখতে পাচ্ছি। আমরা মোটামুটি ভাবে আপনাকে আরেকটু একটু বলি যে ছোট করে, যে আমাদের এখানে একজন সংসদ সদস্য ছিলেন জনাব এস এ খালেক, উনি সবসময় বলতেন যে অন্যরা দল বদলায়, আমি সবসময় সরকারি দল করি। That was a famous saying from him, যে অন্যরা দল বদলায় আমার। However, আপনি কন্টিনিউ করবেন যে এটার মধ্যে আপনাদের সাথে ধরেন বিএনপির একটা ঘোষিত দূরত্ব তৈরি হচ্ছে, এখন এনসিপির দূরত্ব, সেটা রিলায়েবিলিটি, যেটা আসলে খুবই, এই শব্দটার জন্য আমি জনাব রেজাউল রনির কাছে আমি আসলে একটু গ্রেটফুল থাকবো যে তিনি রিলায়েবিলিটির প্রশ্নটা তুলেছেন। এটা যদি আপনি একটু অ্যাড্রেস করতেন। জামায়াতের প্রসঙ্গে আপনি খুব কথা বলতে চাইছেন না, তবুও আমরা জানি যে ইসলামী ছাত্র শিবিরই আসলে জামাত ইসলামের ড্রাইভিং ফোর্স, কারণ ইসলামী ছাত্র শিবিরের তরুণ এবং উল্লেখযোগ্য নেতৃত্বই পরবর্তীকালে জামায়াত কোন দিকে যাবে সেটি ঠিক করে দেয়। আমরা ঐতিহাসিকভাবে সেটি দেখি। সেই জায়গা থেকে যদি আপনি একটু বলতেন। দেখেন, ইসলামী ছাত্র শিবির তো আমরা বারবারই একটা কথা বলি যে ইসলামী ছাত্র শিবিরের সাথে জামাত ইসলামের আদর্শগত মিল রয়েছে। ইসলামী ছাত্র শিবির যে কল্যাণ রাষ্ট্রের কথা বলে, একামতে দ্বীনের কথা বলে, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী সে একই কথাগুলো বলে থাকে। সুতরাং আদর্শিকগতভাবে আমাদের মিল রয়েছে। আমরা আমাদের জনশক্তিকে তৈরি করার চেষ্টা করি ইথিক্সের জায়গা থেকে, ভ্যালুসের জায়গা থেকে, এবং করাপশন ফ্রি হয়ে নিজের জীবনকে সে পরিচালনা করবে। এই জায়গা থেকে ছাত্র জীবন শেষ করার পরে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের একটা ফ্রি অ্যাক্সেস থাকে যে সে যে কোনো দলে সে জয়েন করতে পারে। আপনারা দেখেছেন এনসিপি যখন গঠিত হয়েছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেখানে ইসলামী ছাত্র শিবিরের অনেকে জামাত ইসলামী তো যোগদান করেনি, এখানে যোগদান করেছে। আরো অনেক রাজনৈতিক দলগুলো রয়েছে যেখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী ছিল, তারা পরবর্তীতে গিয়ে ওই রাজনৈতিক দলগুলো করছে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি জামাত ইসলামীতে সবাই যোগদান করে। তো আমি এখানে একটা বিষয় বলি, সবচেয়ে প্রপার চয়েসটা করার অধিকার সবাইরই রয়েছে। এখানে যদি আপনার 4 ভাই বোন থাকে, 4 ভাই বোনের সবাই যদি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে 4টা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কিন্তু সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তার মানে এইটা বলার কি কোনো সুযোগ আছে আহারে কি খারাপ তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলো সবাই, আরো 2-1 জায়গা ভর্তি হতে পারতো না? এদের ভিতরে কি সাজাতিকতা রয়েছে? এটা তো কোনো কথা হইতে পারে না। জামাত ইসলামীর আদর্শ, যাদের রাষ্ট্র পরিচালনার যে বিধিবিধান, যা লিটারেচার, যে জিনিসগুলো তাদের রয়েছে, এগুলো ইসলামী ছাত্র শিবিরের আদর্শগত জায়গা থেকে অনেক অংশে মিল থাকার কারণে তারা অধিকাংশই জামাত ইসলামী করতে পারে বা করে। এই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির কাউকে ফোর্স করে না, বা ছাত্র জীবন শেষ হয়ে গেলে ইসলামী ছাত্র শিবির কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, অ্যাসাইনমেন্ট দিয়ে অন্য কোনো দলেও প্রবেশ করানো বা বলে দেয়া, এই জাতীয় কার্যক্রম ইসলামী ছাত্র শিবির করে না। দ্বিতীয়ত হচ্ছে, ইসলামী ছাত্র শিবির সবসময় পজিটিভ যে কার্যক্রমগুলো এই দেশের জন্য রয়েছে এবং ইসলামের জন্য রয়েছে, এগুলোতে সহযোগিতা করার জন্য চেষ্টা করায়। আপনারা দেখবেন হেফাজতে ইসলাম যে আহ্বান 13 সালে জানিয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে গালি দেওয়া হয়েছিল অনলাইনে, তার বিপরীতে তারা যে হাইপটা তুলেছিল, মানুষের কাছে
মানে যে সে মিছিল মিটিং যা করেছিল, ইসলামী ছাত্র শিবির সেখানে অংশগ্রহণ করে তাদেরকে সহযোগিতা করেছে। মার্চ ফর গাজা আপনি দেখেছেন কিছুদিন আগে, ইসলামী ছাত্র শিবির আলেম ওলামার আহ্বান জানিয়েছে, ইসলামী ছাত্র শিবির সেখানে থেকে নিরাপত্তা, পানি দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা আমাদের জায়গা থেকে আমরা এটা করেছি। শুধুমাত্র এইটা না, বিএনপি যখন এই যুগপৎ আন্দোলনের জন্য ডাক দিয়েছে ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে, তখন ইসলামী ছাত্র শিবির মনে করেছে এটা ইথিক্সের জায়গা, সুতরাং এই ডাকে সাড়া দিয়ে অবশ্যই রাস্তায় নামা উচিত। অন্য অনেক ইস্যুগুলো আপনি দেখবেন, কমন ইস্যুতে ইসলামী ছাত্র শিবির তারা বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে থাকে। শুধুমাত্র জামাত ইসলামীর ইস্যু বা অমুকের ইস্যু এটা না, ইসলামী ছাত্র শিবির তার স্বতন্ত্র কাঠামো রয়েছে, তার নিজস্ব পরামর্শ সভা রয়েছে, বডি রয়েছে। এখানে চিন্তা ভাবনা করে রাজনীতিক কোন স্ট্যান্ডটা ইসলামী ছাত্র শিবিরের নিতে হবে, সেই বিষয়গুলো আমরা পারস্পরিক পরামর্শের ভিত্তিতেই মূলত করে থাকি। সেটা এনসিপি কে সহযোগিতার ক্ষেত্রে আরো একটু বলি যে এনসিপি কে সহযোগিতা ইসলামী ছাত্র শিবির রাজনৈতিক ভাবে গঠন হওয়ার পরে কখনোই করে নাই, বা বাকশাস গঠন হওয়ার পরে কখনোই করে নাই। কিন্তু বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম তারা তৈরি করেছিল, সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের মূল কথা তাদের ছিল এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে না, এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের একটা কমন প্ল্যাটফর্ম হবে। সুতরাং তারা যখন যেখানে ডাক দিয়েছে সেই অবস্থায় ইসলামী ছাত্র শিবির মনে করেছে হ্যাঁ দেশের স্বার্থে এই বিষয়টাতে অংশগ্রহণ করা উচিত, তাই ইসলামী ছাত্র শিবির সেই জায়গাগুলোতে অংশগ্রহণ করেছে। তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হওয়ার পরে সেখানে লোকবল দিয়ে অংশগ্রহণ করা এই জাতীয় কাজ ফরমালি ছাত্র শিবির একটাও করে না। আপনি এটা ব্যাখ্যা করলেন যে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত আলাদা, কিন্তু ধরেন এনসিপির একজন নেতা জনাব বাকের মজুমদার যখন বলেন যে আমরা তো একসাথে আন্দোলন করেছি, আমাদের সাথে অনেকেই আন্দোলন করেছে, কিন্তু আমরা কি রাজাকারদের রাজাকার বলবো না, 1971 রাজাকারদের আমরা রাজাকারই বলবো, সেইটাতে আপনারা আবার প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আপনারা আবার কষ্ট পাচ্ছেন, এটা কেন? না না, কে প্রতিক্রিয়া দেখিয়েছে? আমরা কোনো প্রতিক্রিয়া দেখাইনি। রাজাকার বলতে কি, আমার আরেকটা বিষয় হচ্ছে রাজাকার বলতে কি, এটা বাকের মজুমদারের আর একটু জানা উচিত। তৎকালীন সময়ে তো একটা বাহিনী গঠন করা হয়েছিল আর্মির প্যারালালি, তারা তাদের সহযোগিতার জন্য। সেই বাহিনীতে কারা আসলে ছিল, বাকের মজুমদার সম্ভবত আওয়ামী লীগকে ইন্ডিকেট করতে পারে, বিএনপি কে ইন্ডিকেট করতে পারে। তিনি রাগের বশবর্তী হয়ে এই কথাটা বলছে কিনা যে গোলাম আজম রাজাকার, এটা রাজাকার বলবো। গোলাম আজম কি আসলেই রাজাকার ছিল? তিনি কি তখন বাংলাদেশে ছিলেন? আসলে ওই বাহিনীর সাথে তার কোনো সংযোগ ছিল? তিনি কি বাহিনীর হয়ে কোনো যুদ্ধ করেছেন? এই বিষয়গুলো তো প্রশ্নবিদ্ধ। নিরঙ্কুশ ভাবে এরকম থ্রেড দেয়া, এইভাবে বলা, এই জিনিসটা তো মানায় না। তবে আপনি যদি চান, আপনি ওই সময়কার 1971 সালের সংগ্রাম পত্রিকাটা একটু দেখতে পারেন, দেখলে আপনি দেখবেন গোলাম আজম রাজাকার বাহিনী সম্পর্কে তিনি কি বলেছেন, রাজাকার সম্পর্কে তিনি কি বলেছেন, এবং তিনি এটা আপনি আসলে পরীক্ষা করে দেখতে পারেন। আমাদের আজকে আর আলোচনা এটা না, কিন্তু আমি আপনাকে অনুরোধ করবো যে 1971 সালের জামায়াত ইসলামীর মুখপত্র সংগ্রাম পত্রিকায় আপনি দেখেন, মানে গোলাম আজম কিন্তু একজন মাত্র এরকম জন ছিলেন না যিনি হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশের প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। তিনি আসলে বাংলাদেশ যেন না হতে পারে, বাংলাদেশ যেন সামনে না আসে, সেইটাই তার রাজনৈতিক অবস্থান ছিল। আপনি চেক করলে আপনি এটা দেখতে পারবেন, সংগ্রাম পত্রিকা আপনি একটু দেখেন। আপনি চাইলে আমি অনুষ্ঠানের পরে আপনাকে কিছু ক্লিপসও পাঠিয়ে দিতে পারি, ইফ ইউ ওয়ান্ট। আমি একটু আসছি আপনার কাছে, আমি একটু জনাব রনি আপনার কাছে একটু আসতে চাই একটি প্রশ্ন নিয়ে। সে দুইটা বড় ঘটনা আসলে ঘটছে এইসব, মানে আমি কি বলবো, এই অনুপ্রবেশকারী বা এই কে আসলে ভালো আওয়ামী বিরোধী, কে খারাপ আওয়ামী বিরোধী, কে জামায়াতি আওয়ামী বিরোধী, কে বিএনপি আওয়ামী বিরোধী, এই আলাপ আলোচনার মধ্যে কিন্তু একটা খুবই একাডেমিক জিনিস আমাদের আলোচনায় এসছে। আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে এই যে এখন আওয়ামী লীগকে দল হিসেবে কার্যক্রমে নিষিদ্ধ করা হলো এবং তার পরপরই আইসিটিকে এই পাওয়ার দেওয়া হলো যে তারা দল হিসেবে নিষিদ্ধ করতে পারবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই কারণে কি বিএনপির কোনো শঙ্কার কারণ আছে যে দল হিসাবে তাদের নিষিদ্ধের খাড়ায় পড়ার, যেটা অনেকে বলছেন, কিন্তু বিএনপির প্রসঙ্গটা যদি আমি বাইরে রাখি, এইটা কি বড় পরিসরে আসলে জামায়াতে ইসলামীকে আবার নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া যে 1971-এর এটা বলে? কারণ অনেক ইনফ্লুয়েন্সার যে ব্যাখ্যা দিচ্ছেন যে 16 ডিসেম্বরের পরে আর তারা কোনো কিছু করে না, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটা তো গঠিত হয়েছে 26শে মার্চ। 26শে মার্চ পরবর্তী অপরাধগুলি যদি ধরা হয় তাহলে একই অপরাধে, মানে যেই অপরাধে আমরা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করারটাকে সবাই স্বাগত জানাচ্ছি, উল্লাস প্রকাশ করছি, সেই একই অপরাধে জামায়াতকেও এরকম বিচার করা সম্ভব এবং জামায়াতকে দল থেকে এটা বাদ দেওয়া সম্ভব। অনেকে সেই ষড়যন্ত্রের গন্ধটাও দেখছেন। আপনি কি মনে করেন যে এইটাকে আসলে এরকমভাবে এটা বলা যায় কিনা, সম্ভব কিনা, মানে এবং এই সম্ভাবনা রয়েছে কিনা, বা সার্বিক ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আচ্ছা, দেখেন, প্রথম কথা হলো মওদুদী সাহেবের এই গোলাম আজম সাহেবের সাথে যেটা বলা হলো, একটা রেফারেন্স, একটা স্টোরি আমি আপনাকে বলি। জনাব মওদুদীর একটা বই আছে, ইসলামী ল অ্যান্ড কনস্টিটিউশন। তো সেই বইটা গোলাম আজম শেখ মুজিবুর রহমানকে গিফট করেছিল। সেইখানে লেখা ছিল, টু মাই ডিয়ার ফ্রেন্ড শেখ মুজিবুর রহমান।
তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্বও ছিল, এবং তারা একসাথে পাকিস্তান আন্দোলনও করছে। হ্যাঁ, ফলে এইটাকে আপনার ধরেন পাকিস্তান চাওয়াটা ওই ওই প্রেক্ষাপটে এটা অন্যায় কিছু না। কিন্তু যখন এখানে একটা জনযুদ্ধ শুরু হইলো এবং বাংলাদেশ রাষ্ট্রের একটা আলাদা বাস্তবতা তৈরি হইলো, সেই বাস্তবতায় শুধু জামাত ইসলাম না, আপনি যেটা বললেন, অন্যান্য দলগুলো এটা রিয়েলাইজ করতে পারে নাই যে এখানে একটা জাতীয় মুক্তি সংগ্রাম বিকশিত হবে। এটা শুধু জামাত ইসলাম যে এই ভুল করছে তা না, অনেক বামপন্থীরাও এই ভুল করছে। এটা কেন, কারা কোন দৃষ্টিকোণ থেকে করছে এটা আমাদের বুঝতে হবে। যারা মনে করে ধরেন একটা ইডিওলজি ভিত্তিক রাজনীতি করে, যেমন বামপন্থীরা যারা, তারা রাষ্ট্রে বিশ্বাস করে না, উম্মার তারা চায় যে একটা কমিউনিজম কায়েম হবে, সাম্যবাদ কায়েম হবে। ইসলামের ধারা থেকে তারা চায় যে একটা উম্মার শাসন কায়েম হবে, খেলাফত টাইপের। ফলে তার জন্য তো রাষ্ট্র থাকলো কি গেল সেটা আসে যায় না। কিন্তু এখানে তো একটা জাতি রাষ্ট্র নির্মাণের যে সংগ্রাম তৈরি হয়ে গেল, এই ডিসকোর্সটা দুই তরফ থেকে মিসিং আছে, বামপন্থীদের দিক থেকেও মিসিং আছে, ইসলামের দিক থেকেও মিসিং আছে। কিন্তু পরবর্তী সময়ে জামাতে ইসলাম যেহেতু জাতীয় রাজনীতিতে, জাতীয়তাবাদের একটা রাজনীতি এবং ইসলামী এক ধরনের মূল্যবোধের আলোকে, যেটা মওদুদী সাহেবের ফিলোসফির আলোকে এখানে রাজনীতি আসলো, আসার মধ্য দিয়ে তারা যেই সংকটের মধ্যে পড়লো সেটা হলো যে তাদের যে ঐতিহাসিকভাবে যে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি, ভুল জায়গায় যে ছিল, সেটাকে তারা ভারতের আপনার ধরেন যে বাংলাদেশের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি, সেইটার আলোকে তারা ব্যাখ্যা করলো যে আমাদের পজিশন তো রাইট, এটা তো ভারতের একটা কলোনি হয়ে গেল। এখন ভারতের কলোনি এটা হুইচ ইজ ট্রু, এক অর্থে তো এটা ভারতের এক ধরনের কলোনি ছিলই, কিন্তু এটাও তো ট্রু এটা একটা জনযুদ্ধ ক্ষেত্রে। সেটা এই ভাইও কিন্তু বলছে বারবার যে তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে অন করে রাজনীতি করে। এখন জামাতের রাজনীতির কিন্তু একটা বড় জায়গা, কিন্তু জামাতকে বা শিবিরকে আপনি যদি শুধুমাত্র একটা রাজনৈতিক পেরিফেরিতে দেখেন তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন না। এটা একটা সোশ্যাল ফোর্স রেদার দেন পলিটিক্যাল ফোর্স। দেখবেন যে কোনো আন্দোলন সংগ্রামে এই জামাতের একটা অংশ বা শিবিরের একটা বড় অংশ কিন্তু ভ্যানগার্ড আকারে হাজির হয়। যেমন ধরেন হেফাজতে ইসলামের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত ইসলাম, কিন্তু যে কোনো আন্দোলনে শামিল হয়। রনি, আপনি একটু সাদ্দামকে একটু কথা বলতে দেন। একটা সেকেন্ড একটু শেষ করে দেই। ফলে এখানে আমাদের যেটা দরকার, জাতীয় রাজনীতির বিকাশের স্বার্থে আমাদের যে একটা জাতীয় রাজনীতি, আপনার যে জাতীয় ইতিহাসের প্রকল্প, সেখানে ৭১-এর প্রশ্নটা আপনার ডিল করতে পারতে হবে। এখন ৭১-এর প্রশ্ন ডিল করতে আসলে প্রথম সমস্যাটা কি হয়েছে, আপনি ২৪ দিয়ে ৭১-কে মোকাবেলা করতে গেছেন, সেটা ব্যাকফায়ার করছে। এটা হবে না। ২৪ এক জিনিস, ৭১ টোটালি আলাদা জিনিস। ৭১-এ আপনি একটা ভূখণ্ড পাইছেন। হ্যাঁ, ফলে এখন প্রবলেম যেটা দাঁড়াচ্ছে, সেই প্রবলেমটা হলো যে তাহলে আপনি কি করবেন। তাহলে আপনার এই যে এখন মাহফুজের বিরুদ্ধে আপনি যে আপনারা এইভাবে গালিগালাজ যে করতেছেন বট বাহিনী, এবং জামাতের বিরুদ্ধে একটা কথা গেলে যে কারো যাচ্ছে, কারণে এগুলো আমরা বলছি। আপনার বক্তব্য অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলছেন, এটা ভুলে যাবে। সাদ্দাম অনেক আগে হাত তুলছিলেন, জনাবুল ইসলাম সাদ্দাম, আপনি যদি একটু রেসপন্ড করতেন। আমারও কিছু মানে পার্টিকুলার প্রশ্ন আছে আপনার কাছে, সেগুলি আপনার বক্তব্য শেষ হলে আমি করব। জনাব সাদ্দাম। আমি মূলত জামাত ইসলামের ইস্যুটা নিয়ে যে বিষয়টা রনি ভাই কিছুটা বলছেন, ৭১-এ গণহত্যা আসলে কারা চালিয়েছিল। আমরা যতটুকু জানি ৭১-এ গণহত্যা চালিয়েছিল ভুট্টো বা টিক্কা এরা, আর এদের যে পিপিপি বা হচ্ছে যে দলগুলো ছিল, এরা টোটালি ছিল হচ্ছে বামপন্থী সেকুলার রাজনীতিবিদ ছিল এরা। তো এই গণহত্যা বিচারের ক্ষেত্রে পরপরই যে ট্রাইব্যুনাল বা হচ্ছে যে আইন কানুন করা হয়েছিল, সেই বিচারগুলো তো তারা করে নাই, ক্ষমা করে দিয়েছিল। তো জামাত ইসলাম যদি দৃশ্যমান সেখানে গণহত্যার সাথে জড়িত থাকতো, স্বাধীনতার পরে এসে এত দীর্ঘ সময় কেন নেওয়া হলো, এবং দীর্ঘ সময় নিয়ে তারপরে এই বয়ানটাকে এমন ভাবে তৈরি করা হলো, এটাকে একটা রাজনীতিকরণ এবং একটা মানে অন্যরকম একটা ভাবে বিভাজন তৈরি করা হলো এই দেশের মধ্যে। ৭১-এর গণহত্যা যদি কেউ চালিয়েই থাকে, ইমিডিয়েটলি তার বিচার করা উচিত। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করছি, আমরা জুলাইয়ের সময় রাস্তায় ছিলাম, বা আমরা দেখেছি শহীদ হতে, আমরা দেখেছি প্রকাশ্যে গুলি করতে। তো আমরা জুলাইয়ের সর্বপ্রথম যেটাকে প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে গণহত্যার বিচারটা দ্রুত করতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের দ্বারা নেতৃত্ব দিয়েছিল শেখ মুজিব বলে, বা তিনি ঘোষণা দিয়েছেন বা দেননি, এটা নিয়ে বিতর্ক আছে। এরপরে আওয়ামী লীগ এটার স্টেকটা যেহেতু নিয়ে ফেললো ৭১ সালে এসে, ৭২ পরবর্তী স্টেকটা নিল, তারপরে তো তারাই ক্ষমতায় ছিল। আপনারা সেই কৃতিত্ব নেন, অসুবিধা তো নাই। আপনারা সেই কৃতিত্ব নেন, আওয়ামী লীগের কৃতিত্ব তো আওয়ামী লীগের দেওয়া দরকার না, আপনারা কৃতিত্ব নেন। আমি বলি জামাত ইসলাম গণহত্যার সাথে জড়িত না, তারা তো এটা বোল্ডলি বলার চেষ্টা করে।
এবং তারা তাদের কনস্টিটিউশন, গঠনতন্ত্র রয়েছে, সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, শহীদদের অবদান সবকিছুকেই তারা আইডেন্টিফাই করেছে এবং আইডেন্টিফাই করে এই দেশের সার্বভৌমত্বকে মেনে নিয়ে পরবর্তীতে 54 বছর ধরে, বা তারা কিছুদিন নিষিদ্ধ ছিল, 48 বা 47 বছর ধরে তারা এই আমি একটা সরাসরি প্রশ্ন করি, এই প্রশ্ন আমি আসলে এই প্রশ্নের জন্য আমাকে অনেক গালাগালি খাইতে হবে। আপনি কি মনে করেন যে গণহত্যায় আসলে জামায়াত ইসলামের কোনো ভূমিকা ছিল না 1971 সালে? গণহত্যা বা এই যে বাংলাদেশে যারা মানুষ মারা গেছে 26শে মার্চের পর 16 ডিসেম্বর পর্যন্ত, এটা আর্মির কর্তৃক এই, এবং সেই আর্মিকে জামায়াত ইসলামী সমর্থন দিয়েছিল কিনা? আর্মিকে জামায়াত ইসলামী সমর্থন দিয়েছিল কিনা? সমর্থন তখনকার সময় কিভাবে দিয়েছিল তা তো আপনাদের কাছে ক্লিয়ার। আমার কাছে কিন্তু ক্লিয়ার কিভাবে সমর্থন দিয়েছিল, একদম স্পষ্ট ভাষায়, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। কোন নেতাকর্মী গণহত্যার সাথে জড়িত ছিল না। যে গণহত্যার সাথে জড়িত থাকলে একটা দল হিসেবে তাকে নিষিদ্ধ করা বা দল হিসেবে তাকে বিচার করা যায়, এই জাতীয় কর্মকাণ্ড সরাসরি জামাত ইসলামের কোন নেতা বা তাদের কর্মী এই জাতীয় গণহত্যার সাথে জড়িত ছিল না। যদি থাকে তার বিচার ফয়সালা দ্রুত করা তৎকালীন দাবি ছিল। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা আরেকটা দিন আমরা একটা নিশ্চয় কথা বলবো। আপনি যদি মনে করেন যে 1971 সালে পাকিস্তানি আর্মি যে বিভৎস বর্বরতা চালিয়েছিল তার সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের কোনো সম্পর্ক ছিল না, তাহলে আর আলাপ আর এখান থেকে দরকার নাই। আমার কাছে মনে হয় যে 1971 সালে পত্রপত্রিকা বা আপনাদেরই, এমনকি আপনি গোলাম আজমের একটা বই পড়ে দেখতে পারেন। অধ্যাপক গোলাম আজম জীবনে যা দেখেছি নামে 3 খণ্ডের একটা বই লিখেছেন। এইটা আমার খুব প্রিয় একটা বই, আমি প্রায়ই পড়ি। ওইটা আপনি একটু পড়েও দেখতে পারেন, তাহলে আপনি একটু বুঝতে পারবেন। আমি 3 খণ্ড পড়েছি, আমি জানি না 6 খণ্ড আরেকটা পড়েছে কিনা। আমি 6 খণ্ড, আমি 3 খণ্ড দেখেছি। যাই হোক, হাওয়েভার আমি কিছু প্রশ্ন আপনাকে করতে চাই যে আপনি 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 যদি একটু আমাদের, কারণ আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এইটা আমাকে বলেছেন যে আপনাকে শিবির নিয়ে প্রশ্ন করতে, যেটা নিয়ে আপনার জন্য আসলে জবাব দেওয়া সহজ এবং যেটা নিয়ে আপনার জন্য জবাব দেওয়া সঙ্গত। সেই জন্য আমি বলতে চাই যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত হচ্ছে, এইটার ক্ষেত্রে শিবিরের কি বক্তব্য বা শিবিরের কোনো আনুষ্ঠানিক অবস্থান আছে কিনা যে আমরা এটাতে যাইতে চাই না, প্রতিরোধ করতে চাই বা হইতেছে হোক? না, এটাকে নিয়ে একটা রাজনীতিকরণ করা হয়েছে। কি কারণে সমস্যারে এই সঙ্গীতটা করা হলো বা কাদের এগেইনস্টে গিয়ে এই কর্মসূচিটা দেওয়া হলো, এই বিষয়টা ক্লিয়ার করা হয়নি। আর যে দলগুলো এখানে একত্রিত হয়েছে তারা পারস্পরিক যোগাযোগের মধ্যে দিয়ে করেছে। ইসলামী ছাত্র শিবিরকে এখানে ইনভাইটেশনও জানানো হয়নি বা অনলাইনে এটা কলও করা হয়নি। আমরা জাতীয় সঙ্গীতের বিপক্ষেও কখনো অবস্থান নেই নাই, কোনো স্টেটমেন্ট দেই নাই, কিছুই করি নাই। বাংলাদেশের সংবিধানকে আমরা মানি, সুতরাং বাংলাদেশের সংবিধানে যতদিন জাতীয় সঙ্গীত হিসেবে এটা রয়েছে, সুতরাং এইটাকে ইসলামী ছাত্র শিবির ওন করবে। এটাই হচ্ছে আমাদের ক্লিয়ার স্টেটমেন্ট। তার মানে হচ্ছে যে এটা হোক, এই ইসলামী ছাত্র শিবির এটা বাধাও দিবে না, পালনও করবে না, এবং এটা নিয়ে আর কোনো বাড়তি কোনো উৎসাহ নাই, তাই তো? এটা তো তারা মানে কয়েকটি ছাত্র সংগঠন তারা নিজেরা এখানে তাদের কর্মসূচি এজ এ হোল তারা তো ইনভাইট করেনি যে এখানে আসো, এই কারণে আসতে বলেছি, এরকম কোনো কিছু করে নাই। হয়তো একটা অকারেন্স ঘটেছে তাদের সাথে, ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এই প্রতিক্রিয়া জানিয়েছে। জামায়াতে ইসলামী নারী সংস্কার কমিশনের ঘোর বিরোধিতা করেছে, এই বিষয়ে আপনাদের কি অবস্থান? গত কয়েক মাস ধরে নারীদের চলন বলন নিয়ে অনেক ধরনের তৌহিদি জনতা অনেক ধরনের মব ভায়োলেন্স করেছে, এগুলি কিভাবে দেখছেন? শিবিরে ছাত্রীদের জন্য কেমন সুযোগ? ছাত্রীদের পোশাক আশাক চলন বলন নিয়ে আপনাদের আলাদা অবস্থান আছে কিনা, এটা নিয়েও যদি একটু বলতেন। যে আপনি যেহেতু বলতেছেন যে জামায়াতের অবস্থান আর শিবিরের অবস্থান আলাদা, ছাত্রী শিবির বা ওইটার অবস্থান আপনার কাছে যদি একটু পরিষ্কার করেন। পোশাক আশাক, নারী সংস্কার কমিশন। নারী সংস্কার কমিশনের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে এই নারী সংস্কার কমিশনটা একপাক্ষিক ছিল, এটাকে আরো ইউনিভার্সাল করার সুযোগ আছে এবং সকলের কথাবার্তা শোনার সুযোগ আছে। এখানে পাহাড়িদের কোনো অংশগ্রহণ আমরা দেখি নাই। এটা একটা বৃহৎ জনগোষ্ঠী আমাদের বাংলাদেশে রয়েছে। এখানে যারা ইসলামী ধর্ম পালন করে, যে নারীরা বোরকা পরে অথবা পর্দা করে, তাদের অংশগ্রহণ আমরা দেখি নাই। সুতরাং এটাকে ইনক্লুসিভ করে সকলের মতামত নেওয়া উচিত ছিল। কোরআনের স্পষ্ট আয়াতের এখানে কিছু ভায়োলেশন করা হয়েছে, যেগুলো আমাদের দৃষ্টিকোণ থেকে যারা ইসলামী দল করে অথবা ইসলামী রাজনীতিকে বিশ্বাস করে তারা মনে করছে কোরআনের এই আয়াতগুলো আমাদের মতো ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন এই দেশগুলোর জন্য অপ্রাসঙ্গিক। সুতরাং এই বিষয়গুলোতে আরো বেশি কথা বলা বা আরো বেশি অংশীজনদের সাথে এখানে আলোচনা করার সুযোগ রয়েছে। নারী সংস্কার কমিশন যেভাবে গঠন করা হয়েছে এই প্রক্রিয়ার ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে এটাকে আরো ইনক্লুসিভ করা দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে ছাত্রীদের সুযোগের ব্যাপারে এর আগেও আমরা স্পষ্ট করেছি ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র ছাত্রদের সংগঠন, তবে নেতৃত্বের ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরে ছাত্ররা অংশগ্রহণ করতে পারে, কিন্তু ছাত্রীদের নিয়ে ইসলামী ছাত্র শিবির তাদের সকল কার্যক্রমে ইসলামী ছাত্র শিবিরের সকল কার্যক্রমে ছাত্রীরা অংশগ্রহণ করতে পারে।
আমরা মনে করি ছাত্রীদের জন্য আলাদা প্ল্যাটফর্ম থাকা দরকার, যেখানে তাদের নেতৃত্ব নিশ্চিত হবে। বাংলাদেশে এখনো পর্যন্ত নারীর অধিকার সুনিশ্চিত করা আমরা বলতে পারি না। এখানে প্রচুর পরিমাণে অনৈতিক ঘটনাগুলো আমরা ছাত্রীদের জন্য আলাদা প্ল্যাটফর্ম দরকার। ঠিক আছে, আমরা আমরা এটা ব্যাখ্যা পরে আমরা আরো নিশ্চয়ই এটা কথা বলবো। শেষ প্রশ্ন আপনার জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশের ছাত্র রাজনীতির চর্চা শুরু হয় কলেজ লেভেল থেকে, কিন্তু গত 8-9 মাসে আমরা দেখেছি যে বেশ কিছু প্রচারপত্র ফর্ম, যেখানে 6-7 পড়া শিক্ষার্থীদের কাছেও শিবিরের সদস্য সমর্থক ফর্ম দেওয়া হয়েছে। বিষয়টি ঠিক কিনা শুধু যদি আপনি এটা বলেন। ইসলামী ছাত্র শিবির 6 থেকেই তাদের সাংগঠনিক কার্যক্রমে ছাত্রদেরকে ইনভাইট করে থাকে, যারা সমর্থক হয় ফর্ম পূরণ করতে পারে। তবে স্কুলের ছাত্রদের নিয়ে আমাদের এক্সেপশনাল কিছু কর্মসূচি থাকে। স্কুলের ছাত্রদের রেজাল্ট বৃদ্ধি করা, তাদের নৈতিক মোরাল প্রশিক্ষণগুলো দেয়া, যারা রেজাল্ট ভালো করছে তাদের জন্য আমরা উৎসাহমূলক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করি। যারা ছিন্নমূল শিশু রয়েছে, আপনি মনে করছেন এটা ঠিকই আছে, মানে এইটাতে প্রবলেম নাই, তাদের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করে না, তাদের গঠনমূলক কার্যক্রমের জন্য ক্লাস 6 থেকে অবশ্যই ছাত্র সংগঠন, যেহেতু ছাত্রদের মাঝে ইসলামী ছাত্র শিবির কাজ করে থাকে। আমার এটা শেষ প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন আপনাদের দুজনের জন্যই। আমার জনাব সাদ্দাম, আপনি এইটাতে প্রথমে 1 মিনিট বলবেন, আর যেহেতু রনি শেষে বলবেন, রনি বলবেন হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ড। আমি একটু জনাব সাদ্দামের কাছে যাই। জনাব সাদ্দাম, জুলাইতে আমরা এরকম একটা কথা শুনেছিলাম যে ছাত্ররা আর লেজুর ভিত্তিক, মানে রাজনৈতিক দলগুলো লেজুর বৃত্তি ভিত্তিক রাজনীতি আর চায় না। আপনি এটা মনে করেন কিনা যে এটা একটা লেজিটিমেট চাওয়া ছিল, এবং ইসলামী ছাত্র শিবির আসলে জামায়াত ইসলামীর একটা সহযোগী সংগঠন, লেজুর শব্দটা শুনতে খারাপ লাগলেও এইটা কি ঠিক আছে? মানে আপনি কি মনে করেন? রনিকেও একই প্রশ্ন। রনি, আমি আর প্রশ্নটা রিপিট করবো না, আপনি এটার মধ্যে একটু বললেন, আমি একটু সাদ্দামকে শুনে নিই। বাংলাদেশে লেজুর ভিত্তিক রাজনীতির সংজ্ঞা বলতে যেটা বোঝায়, বা আমাদের পারসেপশন যেটা, মূল দলের পারপাস সার্ভ করার জন্য ক্যাম্পাসের ছাত্রদেরকে ব্যবহার করা। ইসলামী ছাত্র শিবির এই বিষয়টাতে দ্বিমত করে, এবং আমরা চাই ইউনিভার্সিটি বা কলেজ ক্যাম্পাস গুলো হবে মার্কেট প্লেস অফ ভ্যালুস। প্রত্যেকেই তার আইডিওলজি গুলো প্রচার করবে। মূল দলের রাজনৈতিক পারপাস সার্ভের জন্য কোন নেতার দিবস, মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করার জন্য পোস্টার করা, রাজনৈতিক কর্মসূচিতে জোরপূর্বক অংশগ্রহণ করার আমরা ঘোরতর বিরোধী। ইসলামী ছাত্র শিবির ছাত্র বান্ধব কার্যক্রম ক্যাম্পাসগুলোতে পরিচালিত হোক, এই ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য। সুতরাং সিট বন্টন বা ছাত্রদের মানে হলে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, যেটা আওয়ামী আমলে আমরা দেখেছি একেবারে ছাত্রলীগের হাতেই ছিল, এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে জাস্ট মেধার ভিত্তিতে হলগুলোতে সিট বন্টন হবে, এবং কোনো রাজনৈতিক দলের পারপাস সার্ভ ক্যাম্পাসগুলোতে হওয়া উচিত না। ক্যাম্পাসে অবশ্যই হওয়া উচিত ছাত্র সংগঠনগুলো ছাত্র বান্ধব কার্যক্রমগুলো পরিচালনা করবে, এবং ইসলামী ছাত্র শিবির সেই কাজই করছে। জামাত ইসলামী বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরকে ক্যাম্পাসে কোনো দলীয় রাজনৈতিক আমার মনে হয় যে জনাব সাদ্দাম, আপনি অত্যন্ত পরিষ্কার, অত্যন্ত সুন্দর করে বলছেন, কিন্তু আমার আশা যে আপনি আপনার বলাটা আবার নিজেও একটু শুনবেন। আমি আপনাকে এই অনুরোধই আজকে করলাম। জনাব রনি, আপনি যদি 1 মিনিটে একটু বলেন যে আসলে লেজুর জি, প্রশ্ন রিপিট করছি না। জি, দেখেন, আলাপটা শেষ হয়ে গেল, জামাতের ব্যাপারে কথা বলার সুযোগ নাই, 1 মিনিট মাত্র সময়। এখানে নীতি এবং কৌশলের একটা আলাপ আসলো, আপনার প্রশ্ন থেকে বুঝতে পারলাম। দেখেন, জামাত রাজনীতি করতে গিয়ে মাঝে মাঝে সে তার কৌশলকে প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় নীতির থেকে সরে গেছে, বা নীতি ছাপিয়ে তার কৌশল প্রধান হয়ে উঠছে, যেখানে অনেক ধরনের সংকট জাতীয় রাজনীতি তৈরি হয়েছে। শুধু জামাতের মধ্যে তৈরি হয়েছে তা না। যাই হোক, এখন লেজুর ভিত্তিকরা যে রাজনীতির কথা আপনি বললেন, এটা একটা ফালতু আইডিয়া। হ্যাঁ, আমাদের 5 তারিখের পরে সবচেয়ে বেশি লাগবে রাজনীতি, এবং অবশ্যই ছাত্ররা রাজনীতি করবে। আপনি রাজনীতি না করার কাফফারা হইলো আপনি আপনার চেয়ে অযোগ্য লোক দ্বারা শাসিত হবেন। কিন্তু কোন ধরনের রাজনীতি? প্রশ্ন হলো কোন ধরনের রাজনীতি? বাংলাদেশে 5 তারিখের পরে আমরা আর কোনো ক্যাডার ভিত্তিক রাজনীতি দেখতে চাই না, আমরা আর কোনো চেতনামূলক রাজনীতি দেখতে চাই না। আপনার ক্রিটিক নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আপনার দল অনেক ভালো আপনার কাছে, দুধে দোয়া তুলসী পাতা, কিন্তু আমি নাগরিক হিসাবে সমালোচনা করবো, এটা নিতে পারতে হবে। এই জন্য আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা যাবে না, এই জন্য আমাকে হুমকি ধামকি দেওয়া যাবে না। 20 সেকেন্ড এটা বলতেন, লেজুর ভিত্তিক রাজনীতি শিবির জামাতের লেজ কিনা? শিবির জামাতের লেজ কিনা না, তারা আনুষ্ঠানিকভাবে যে ঘোষণাটা দিছে যে জামাত ইসলামের সাথে শিবিরের কিছু পার্থক্য আছে, কিন্তু তারা একই আদর্শের রাজনীতি করে, লেজ না। তারা একে অপরের পরিপূরক, লেজ হইতে যাবে কেন? যে অর্থে ছাত্রলীগ আওয়ামী লীগের লেজ, ছাত্রদল বিএনপির লেজ, সেই অর্থে আর কি। না, সে তো লেজ হবে কেন? পরিপূরক। সে ধরেন একজন যে শিবির করতেছে ক্যাম্পাসে, সে বড় হয়ে কি
বড় হয়ে কি ছাত্র ইউনিয়নের নেতা হয়? সে কি আপনার গণসংহতি থেকে নির্বাচন করে, নাকি বিএনপিতে এসে জয়েন করে? না, সে কি করে? জামাতে যায়। তাহলে রকেট সায়েন্সটা শব্দের খেলা তো দরকার নেই, আপনার যেটা প্রকাশ্য রাজনীতি করতে দিতে হবে। কিন্তু কোন ধরনের রাজনীতি? হ্যাঁ, এটা শব্দের খেলা দিয়ে লাভ নেই, জনগণকে বোকা বানানো দরকার নেই। এই জন্য আমি বলতেছি আপনার ট্রান্সপারেন্সি দরকার। আপনি যে দলই করেন, হ্যাঁ, আপনি তো ট্রান্সপারেন্ট হন, তাহলে জনগণের আস্থা অর্জন করতে পারবেন আপনি। এবং আপনি দেখেন জামাত ইসলাম এখনো পর্যন্ত কিন্তু ওই লেভেলে বিকশিত হয়নি, কৃষক শ্রমিকরা এখনো পর্যন্ত এই দলের সাথে সংযুক্ত হয়নি। কিন্তু আমি বলতেছি সমাজে এই দলের একটা হিউজ পটেনশিয়ালিটি আছে, তারা সামাজিক আন্দোলনে খুব ভালো, কিন্তু রাজনীতিতে যায় এলিজেগুবের অবস্থা। আমার মনে হয় যে জনাব রেজাউল করিম রনি, আপনি অত্যন্ত চমৎকারভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন, অত্যন্ত সুন্দর বলেছেন জনাব নুরুল ইসলাম সাদ্দামও। তাই তিনি তার অবস্থান, দলের অবস্থান, ইসলামী ছাত্র শিবিরের অবস্থান সবগুলি বিষয়ে খুব পরিষ্কার করে ফুটিয়ে তুলেছেন। আমরা সেই জন্য দর্শকদেরও অনেক বড় অংশগ্রহণ ছিল, সেজন্য আমরা মূল অনুষ্ঠানের থেকেও একটু বেশি সময় আমরা কথা বললাম। আমরা আপনাদের দুজনের কথাতেই অনেক আলোকিত হয়েছি, দর্শকরাও অনেক বেশি অংশগ্রহণ করেছেন। আপনারা দেখবেন যে অনেক মতামত দর্শকরা দিয়েছেন, আপনারা যদি সুযোগ পান তাহলে সেটি দেখবেন।